একটা এতিম ছেলে ছিল যাকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এস্ট্রেন জাদুকর দত্তক নিয়েছিল। সেই জাদুকরের নাম ছিল মালিন, আর ছেলেটির নাম হচ্ছে লয়েড। সে সিদ্ধান্ত নেয় অ্যাডভেঞ্চারার হবে, কিন্তু তার পার্টি একসময় তাকে দল থেকে বের করে দেয়, কারণ সে কেবল সাপোর্ট টাইম ম্যাজিশিয়ান ছিল। কেউ জানতো না তার আসল পরিচয়, শুধু তার শিক্ষক মালিন ছাড়া। আসলে লয়েড সেই নির্বাচিত নায়ক যার ভবিষ্যৎ লেখা আছে অন্ধকারের মধ্যে আলো হয়ে ওঠার জন্য। ছোটবেলায় তার গ্রাম এক দৈত্যাকার দানবের হামলায় ধ্বংস হয়ে যায়, সবাই মারা গেলেও সে বেঁচে যায়। মালিন তখন তাকে খুঁজে পায়। মালিন নিজস্ব যুদ্ধে কাউকে হারিয়েছিল, তাই সে লয়েডকে দত্তক নিয়ে তার ছাত্র বানিয়ে তোলে। মালিন প্রথমে তাকে ম্যাজিক দেখায়, হাওয়াতে আগুনে বল তৈরি করে। এরপর বলে, যদি সন্ধ্যার আগে তুমি আগুন জ্বালাতে না পারো তাহলে তোমাকে রাতের খাবার দেওয়া হবে না। লয়েড বারবার চেষ্টা করে, কঠোর পরিশ্রমের পর অবশেষে আগুন তৈরি করতে পারে। আনন্দে সে মালিনকে দেখাতে ছুটে যায়। মালিন একটু খুশি হলো, সঙ্গে সঙ্গে সে আগুন নিভিয়ে ফেলে এবং বলে, তোমার এখন অনেক কিছু শেখার বাকি। এরপর মালিন তাকে মাটির নিচ থেকে পানি বের করার জাদু শেখায়। আশ্চর্যজনক ভাবে লয়েড প্রথম চেষ্টাতে সেটা করে ফেলে, কিন্তু মালিন তাকে বাহবা না দিয়ে উল্টা পানি দিয়ে ভিজিয়ে ফেলে আর বলে, এই তো পিচকারি। দিন যেতে থাকে, লয়েড নতুন নতুন ম্যাজিক শিখে, কিন্তু মালিন কখনোই পুরোপুরি সন্তুষ্ট হয় না। একদিন লয়েড মাটি দিয়ে এক বিশাল মূর্তি তৈরি করে, তখন মালিন তার ম্যাজিক দিয়ে সেই মূর্তিকে জীবন্ত করে তোলে এবং লয়েডকে আক্রমণ করে, তার দুর্বলতা দেখিয়ে দেয়। শেষে মূর্তিটা ভেঙে ফেলে। লয়েড পড়ে যায় মাটিতে, কিন্তু সে হার না মেনে মালিনের প্রতিশ্রুতিকে বিশ্বাস করে আর বলে সে আরো কঠোর পরিশ্রম করবে। কয়েকদিন পর মালিন ভীষণ হ্যাংওভারে ভোগে, তখন লয়েড তার ম্যাজিক দিয়ে মালিনকে সারিয়ে তোলে। মালিন আবেগপ্রবণ হয়ে তাকে জড়িয়ে ধরে ধন্যবাদ দেয়, কিন্তু পরক্ষণে আবার তাকে টেনে নিয়ে যায় ম্যাজিক প্র্যাকটিসে। এক রাতে মালিন পুরনো এক বই পড়ছিল চিন্তিত মুখে, তখন লয়েড আসে তাকে ডিনারে ডাকতে। বইটা হাত থেকে পড়ে যায়, আর লয়েড সেটি তুলতে গেলে হঠাৎ তার স্পর্শে পুরো বইয়ের অ্যানসাইড ম্যাজিক তার মাথায় প্রবেশ করে। সে সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। মালিন এটা দেখে স্তম্ভিত হয়ে যায়। এই প্রমাণ যে লয়েডের মধ্যে সেই জাদুঘরের গুণাবলী আছে যাদের যুগে যুগে কেবল একজনই জন্মায়। কিন্তু মালিন চায় না লয়েড সেই ভুলগুলো করুক যেগুলো সে একদিন করেছিল। তাই সে রাতে লুকিয়ে লয়েডের কপালে এক মন্ত্র লাগিয়ে দেয়, যেন লয়েড সেই প্রাচীন জাদুর জ্ঞান আর মনে রাখতে না পারে। মালিন চায় না সে অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে উঠুক, কারণ সে পথ অনেক বিপজ্জনক। এরপর মালিন সিদ্ধান্ত নেয় লয়েডকে সাপোর্ট টাইম ম্যাজিশিয়ান বানাবে। সে তাকে হিলিং ম্যাজিক শেখায়, যা আহত অ্যাডভেঞ্চারারদের সারিয়ে তোলে। একদিন সে শুকনো গাছে চট করে হাত দিয়ে প্রাণ ফিরিয়ে দেয়, দেখায় তাদের ম্যাজিক লেভেল কত। মালিন লয়েডকে অনেক কিছু শেখাতে থাকে, তবে যতবারই প্রাচীন জাদু প্রসঙ্গ আসে সে বলে, তোমার শেখার দরকার নেই, কারণ সেই ম্যাজিক তো বহু শতাব্দী আগে বিলুপ্ত হয়ে গেছে। এইভাবে লয়েডের ট্রেনিং চলতে থাকে। একদিন মালিন তার চোখ বেঁধে তাকে এক বিপদসংকুল জঙ্গলে নিয়ে যায়। কেবল একটি সুরে দিয়ে বলে, এক সপ্তাহের মধ্যে ফিরে এসো তোমার ম্যাজিক ব্যবহার করে। একটাও কথা বলার সুযোগ না দিয়ে মালিন তাকে ছেড়ে চলে যায়। লয়েড হতভম্ব হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে এক নেকড়ে টাইপ দানব তাকে আক্রমণ করে। কোনোভাবে গাছে উঠে সে বেঁচে যায়। সে বুঝে যায় এই পরিস্থিতিতে সে শক্তি দিয়ে জয় করতে পারবে না, বরং বুদ্ধি দিয়ে তাকে বাঁচতে হবে। তাই সে ম্যাজিক সেন্স ব্যবহার করে বাড়ির দিকটা শনাক্ত করে। কথা কথা সে ফল পাকিয়ে খায়, রাতে থাকার জন্য আশ্রয় বানায়, নিজের তৈরি ম্যাজিক দিয়ে দৌড়ে গতি বাড়ায়। পরের দিন এক বিশাল মাকড়সার দানবের হাত থেকে অল্পের জন্য বেঁচে যায়, তার দ্রুত গতির ম্যাজিকের কারণে। এভাবে সে এক সপ্তাহ পরে নিজের বাড়ির দরজায় পৌঁছায় এবং ক্লান্তিতে পড়ে যায়। এরপর বছর কেটে যায়। লয়েড এখন এক তরুণ। একদিন শহরের ম্যাগাজিন দেখে সে বাইরে যাওয়ার সম্পর্কে কৌতূহলী হয়ে ওঠে। মালিন এখন তাকে জোর করে প্র্যাকটিসে নিয়ে যায় না, বরং কাজের মাঝে নতুন নতুন পাগলাটে আইডিয়া দিয়ে বলে, এইটা করো সেইটা করো। আর লয়েড বাধ্য ছেলে মতো সব চেষ্টা করতে থাকে। লয়েড একদিন ঠিক করে ফেলে সে আর এই চাপ সইতে পারছে না। সে সিদ্ধান্ত নেয় সে ঘর ছেড়ে পালাবে এবং বাইরের দুনিয়া ঘুরে দেখবে। পরদিন সকালে দেখা যায় লয়েড তার ঘরে নেই, তার ঘরে শুধু একটা শহরের ম্যাগাজিন পড়ে আছে। মালিন সেটা দেখে বুঝে তার সেই ছোট্ট ছেলেটা এখন বড় হয়ে গেছে, তার মধ্যে কৌতূহল আর স্বাধীনতার ইচ্ছে তৈরি হয়েছে। শহরে বসে লয়েড তার চোখে নতুন এক জগৎ দেখে, চারপাশে সৌন্দর্য সে মুগ্ধ হয়ে যায়। তার যত টাকা ছিল সব খাওয়া দাওয়াই খরচ করে ফেলে। এরপর ভাবে কিভাবে নতুন টাকা উপার্জন করবে। হঠাৎ তার চোখে পড়ে কে অ্যাডভেঞ্চার পার্টির নিয়ম বিজ্ঞপ্তি। সে বুঝতেও পারে না কেউ একজন তাকে দূর থেকে লক্ষ্য করছে। লয়েড ঠিক করে ফেলে সে অ্যাডভেঞ্চারার হবে। পার্টিতে যোগ দেওয়ার পর তার প্রথম মিশন হয় এক সাইক্লোপস দানবের সঙ্গে লড়াই। সে খুব উত্তেজিত ছিল, কারণ সে আগে এমন কিছু দেখেনি। যুদ্ধ শুরু হলে দলের নেতা অ্যালেন, একজন প্রধান ম্যাজিশিয়ান, সামনে এগিয়ে যায়। সে লয়েডকে বলে হিলিং স্পেল দাও। লয়েড তৎক্ষণাৎ জাদু ছুড়ে দেয়, কিন্তু কেউ তা খেয়ালই করে না। লয়েড একটা আগুনের বল ছুড়ে মারে যাতে সাইক্লোপস কিছুক্ষণের জন্য অন্ধ হয়ে যায়। তখন রিনা দলের ট্যাঙ্ক সামনে এসে দানবকে ঠেকাতে যায়। সে অবাক হয়ে দেখে সাইক্লোপ যেন তার ওজন হারিয়ে ফেলেছে। এতক্ষণে অ্যালেন তার বিশেষ ম্যাজিক দিয়ে সাইক্লোপসকে বেঁধে ফেলে, যাতে সে একা একাতেই তাকে শেষ করতে পারে। এই সাফল্যের ফলে অ্যালেন রাতারাতি তারকা হয়ে যায়। সবাই তাকে হিরো বলতে শুরু করে, কিন্তু অন্যদিকে লয়েড পুরোপুরি উপেক্ষিত থাকে। তাকে কেবল কিছু খুচরো পয়সা দেওয়া হয়, সে সেটাও গ্রহণ করে, কারণ ভাবে হয়তো এটাই আমি ডিজার্ভ করি। যখন অ্যালেন বলে আসে জয় উদযাপন করি, লয়েড কোনো অজুহাত দিয়ে এড়িয়ে যায়, কারণ সে মদ খায় না। মেয়েরা রেগে যায় কারণ লয়েড অ্যালেনের কথা ফেলেছে, কিন্তু অ্যালেনে কিছুই আসে যায় না, কারণ সে কখনোই লয়েডকে নিজের দলের সদস্য বলে মনে করতো না। সে বলে দলে একটা বেকার রাখা বাধ্যতামূলক নিয়ম অনুযায়ী, সেটা লয়েড হোক বা অন্য কেউ, তাতে আমার কিছুই যায় আসে না। তবে রেইনা বুঝতে পারে লয়েড সম্পর্কে কিছু একটা রহস্য আছে যা সবাই উপেক্ষা করছে। এই সময় মালিন এক গুপ্তচর লয়েডের উপর নজর রাখছিল। মালিন জানতো যতক্ষণ না লয়েড অহংকারী হয়ে ওঠে ততক্ষণ তার নিয়ে চিন্তা করার কিছু নেই।
গুপ্তচর জিজ্ঞেস করে আপনি কি আফসোস করেন? মালিন তার আবেগ চেপে রেখে পুরোনো দিনের কথা মনে করে, সেদিন যখন সে নিজে একজন হিরো ছিল এবং দানব রাজার বিরুদ্ধে যুদ্ধ করেছিল। শেষমেশ দানব রাজা নিজেকে উড়িয়ে দেয়, পুরো শহর ধ্বংস করে। হিরো সাইক্লোপস তখন তার ম্যাজিক দিয়ে সবাইকে পুনরুজ্জীবিত করলেও নিজেকে বলিয়ে দেয়। মালিন তখন লয়েডকে কেবল আবেগের ঘাটতি পূরণের জন্য দত্তক নিয়েছিল, কোনো পরিকল্পনার অংশ হিসেবে নয়। এমন সে মনে মনে শপথ করে আগে যেমন ভুল করেছিলাম আর করব না, লয়েডকে রক্ষা করতে যা লাগে করব। শহরে অ্যালেন জনপ্রিয়তার চূড়ায় পৌঁছে যায়। সবাই ভাবে সে একাই একটা শক্তিশালী শত্রুকে হারিয়েছে, কিন্তু আসলে সেটা লয়েডের রিপোর্টের কারণে সম্ভব হয়েছিল। কেবল রেইনাই জানতে এই সত্য। এক রাতে সৈন্যদের কাছ থেকে একটা অনুরোধ আসে, কিছু গোলেম পেট্রোল পোস্টে আক্রমণ করছে। অ্যালেন ভাবে কাজটা সহজ হবে, তাই মিশনের সই করে ফেলে। লর্ড ম্যাজিক সেন্স ব্যবহার করে বলে দেয় গোলেমদের লুকানো ঘাটে এক জলপ্রাতের নিচে। যখন তারা সেখানে পৌঁছায়, অ্যালেন একটি গোলেমের সঙ্গে লড়াই শুরু করে, কিন্তু বারবার নতুন গোলেম হাজির হতে থাকে। লয়েড বুঝে যায় এক ম্যাজিক স্টোন দিয়ে শত্রুদের বারবার ডাকা হচ্ছে। সে আর্চারকে বলে ওই স্টোনকে আঘাত করো, তখন তার তীর ঘড়ি স্টোনে আঘাত হানে। এরপর লয়েড তার সিল ম্যাজিক ব্যবহার করে সেই স্টোনকে বন্ধ করে দেয়। অ্যালেন এতে খুশি হয় না, সে ভাবে তার দলের নেতা শুধু সেই হতে পারে। সে আবার গোলেমের সঙ্গে লড়াইয়ে মন দেয়। লয়েড পরে বুঝে যায় গোলেম এখন যন্ত্রহীন, কারণ তার মাস্টার শেষ। অ্যালেন তা শুনেও নিজের মতো এগিয়ে যায়। তখন লয়েড একটি বিশেষ ম্যাজিক দিয়ে তাকে রক্ষা করে, গোলেমের আঘাত থেকে বাঁচায়। শেষে গোলেম দুর্বল হয়ে পড়ে এবং অ্যালেন তাকে পরাজিত করে। মিশন শেষ হলে অ্যালেন প্রকাশ্যে লয়েডকে দল থেকে বের করে দেয়, বলে তুই সবসময় পিছনে লুকিয়ে থাকিস, তুই কোনো কাজের না। লয়েড কিছু বলে না, সেভাবে সে হয়তো সত্যি ততটা উপযুক্ত না। সে অন্য পার্টি খোঁজে, কিন্তু কোথাও জায়গা পায় না, হতাশ হয়ে পড়ে। ঠিক তখন একটি মেয়ে তাড়াহুড়ো করে একজন সঙ্গী খুঁজছিল, কিন্তু পরিস্থিতি অনুযায়ী কাউকে পাওয়া মুশকিল ছিল। অবশেষে রিসেপশনিস্ট লয়েডের দিকে ইশারা করে। সেই পিঙ্ক চুলের মেয়েটি দেখে লয়েড একজন ফ্রি অ্যাডভেঞ্চারার, সঙ্গে সঙ্গে তাকে নিজের দলে নিয়ে যায়। পরে জানা যায় মেয়েটি একটি বিশেষ এস র্যাঙ্ক দলের সদস্য। তারা লুটেরাদের খুঁজে বের করার মিশনে ছিল। দল খুবই শক্তিশালী ছিল, তাই লুটেরাদের পরাজিত করে তাদের নেতা পর্যন্ত ধরে ফেলে। কিন্তু সেই নেতা তার এক সিক্রেট ম্যাজিক স্টোন ব্যবহার করে বিশাল এক গোলেম ডেকে আনে। দলে থাকা ম্যাজিশিয়ানরা দেখে ফায়ার ম্যাজিকেও পিছু হচ্ছে না, তাই দলের সবচেয়ে শক্তিশালী ড্যামেজ ডিলার নিজেই এগিয়ে যায়, কিন্তু খুব সামান্য ক্ষতি করতে পারে। তখন তাকে পিছনে সরে যাওয়া লাগে আর গোলেমের একটা ডজ করতে হয়। তখন সে তার পার্টির হোয়াইট মেজকে বলে তাকে বাফ করো। হোয়াইট মেজ একটু সময়ের জন্য চিন্তায় ডুবে যায় আর তার ইউবির কথা বুঝতে টাইম লাগে। ভাগ্যক্রমে সে টাইমে অ্যাটাক স্পেল ঢেলে দেয়, যার কারণে ইউবি পরে আঘাতে গোলেমকে হারিয়ে দেয়। সব লুটেরাদের ধরার পর ইউবি হোয়াইট মেজ ক্লেমের সাথে কথা বলে। ক্লেম বলে মাফ করো, আমি একটু মনোযোগ হারিয়ে ফেলেছিলাম, যার কারণে ইউবির জীবনে যেতে পারতো। তখন ইউবি তাকে বলে তো ভেবো না, আমি জানি এখন তুমি তোমার ব্যক্তিগত জীবনে কঠিন সময় পার করছো। ইউবি তাকে জিজ্ঞেস করে তার ব্যক্তিগত জীবন কেমন কাটছে। তখন ক্লেম হঠাৎ করে তার রিজাইন লেটার ইউবিকে দিয়ে দেয়, কারণ তাকে তার অসুস্থ ছোট বোনের দেখাশোনা করতে হবে। পরে আমরা আবার বর্তমানে দৃশ্যে ফিরে আসি। এখানে ইউবি লয়েডে হাত ধরে উত্তেজিত ভাবে তাকে নিজের বেসে নিয়ে যায়। যদিও বাকিরা তখন কিছুক্ষণ আশ্চর্য হয়েছিল, বোঝার চেষ্টা করে ইউবি কি সত্যি একজন হোয়াইট মেজকে খুঁজে বের করেছে, কারণ তাদের পুরো বিশ্বাস ছিল সে ফেল হয়ে যাবে। তখন ইউবি লয়েডের পরিচয় সবার সাথে করিয়ে দেয়, কিন্তু সে তার নাম পর্যন্ত জানে না। এরপর সে তার পার্টির সদস্যদের পরিচয় লয়েডকে দেয়, যেখানে আছে ডাগা যে হলো সিল ইউজার, ক্রোজ যে হলো আর্চার আর সিলিকা যে হলো মেজ। সবশেষে সে নিজেকে পরিচয় করিয়ে দেয় একজন সর্সম্যান আর তাদের টিমের লিডার। আর সে লয়েডকে তাদের পার্টিতে স্বাগতম জানায়। লয়েড তাকে জিজ্ঞেস করে এক সেকেন্ড, আমি কখন বললাম আমি তোমাদের পার্টি জয়েন করেছি? ইউবি কনফিউজড হয়ে যায়, কারণ সে লয়েডকে এই বিষয়ে জিজ্ঞেসই করে নাই। ডাগগাস আর সিলিকা বুঝতে পারে যে ইউবি এই অচেনা লোকটাকে শুধু খুশির ঠেলে বেছে নিয়ে চলে আসছে, কোনো কিছু ব্যাখ্যা না করে। তারা দুজন লয়েডের কাছে মাপ চাই ভুল বোঝাবুঝির জন্য। এরপর তারা ইউবিকে বলে লয়েড হয়তো হোয়াইট মেজ হতে পারে, কিন্তু সে ক্লেমের রিপ্লেস করতে পারবে না, আর হয়তো আমাদের কোয়েস্ট ছেড়ে দেওয়া উচিত। এমন কথা শুনে ইউবি রেগে যায় এবং বলে আমাদের বন্ধু আমাদেরকে সাহায্য করার জন্য বলেছে, আমরাও কেমন ভাবে প্রত্যাখ্যান করতে পারি না। লয়েড তখন বলে তাহলে অন্য কোনো পার্টিকে এই কোয়েস্ট কেন দিচ্ছে না? তখন ডাগাস তাকে বলে এটা সম্ভব না, কারণ এটা একটা এ র্যাঙ্ক কোয়েস্ট, শুধু এ র্যাঙ্ক অথবা তার উপরে পার্টি থেকে এমন কোয়েস্ট নিতে পারে। এখনকার জন্য সব হাই র্যাঙ্ক পার্টি শহরের বাইরে আছে, আর শুধু তাদের এস র্যাঙ্ক পার্টি এই মিশন অ্যাকসেপ্ট করতে পারে। লর্ড এটা শুনে আশ্চর্য হয়ে যায় যে সে এস র্যাঙ্ক অ্যাডভেঞ্চারের সামনে দাঁড়িয়ে আছে। তার সত্যি তাদেরকে সাহায্য করার মন চায়, কিন্তু আবার তার ডিমোটিভেশন তাকে মনে করে সে অনেক দুর্বল আর কোনো কাজের না। ঠিক তখন ইউবি লয়েডের পক্ষ নিয়ে বলে লয়েডকে অন্তত একটি সুযোগ দেওয়া উচিত তার ক্ষমতা দেখানো, তাকে প্রত্যাখ্যান করার আগে। তারা তাকে জঙ্গলে নিয়ে যায় তার স্কিলস দেখার জন্য। লয়েড তখন অনেক নার্ভাস থাকে, তার ভয় হচ্ছিল সবাইকে হতাশ করবে। ইউবি বারবার বলে কিছু একটা করো। তখন ডাগাস তাকে বলে কমপক্ষে বলো কোন স্পেল কাস্ট করতে হবে। তারপর তারা লয়েডকে বলে একটা ইনহ্যান্সমেন্ট স্পেল কাস্ট করতে। ক্রস আর সিলিকা ভাবে এটা প্রায় অসম্ভব, কারণ এত কম স্কিল লেভেলে এটা কেউ পারে না। কিন্তু লয়েড অবাক করে দেয় সবাইকে। সে ডাইমেনশনাল স্টোরেজ থেকে নিজের স্টাফ বের করে এবং এর সাথে 5টি ভিন্ন ইনহ্যান্সমেন্ট স্পেল কাস্ট করে ফেলে। বাকিরা বুঝতে পারে না এত তাড়াতাড়ি কিভাবে করলো। তারা জিজ্ঞেস করে স্টোরেজ টেকনিক তুমি কোথা থেকে শিখলে? লয়েড বলে সে নিজের স্টোরেজ ম্যাজিক ব্যবহার করে জিনিস রাখে। তারপর লয়েড জিজ্ঞেস করে তোমরা কি সন্তুষ্ট এই টেস্টের রেজাল্টে? সবাই অবাক হয়ে যায়, কারণ সাধারণত এটা করতে অনেক সময় লাগে এবং স্পেলও মন দিয়ে পড়তে হয়। সবাই অনেক হালকা আর পাওয়ারফুল অনুভব করে স্পেলস এর ইফেক্টের কারণে। আর ইফেক্টকে টেস্ট করার জন্য
ইউবি তার তলোয়ার দিয়ে একটা বিশাল গাছ কাটে আর দেখে সেটা শুধু এক ঝাপটায় কাটা পড়ে গেছে। তারা বুঝতে পারে লয়েড এনহ্যান্সমেন্ট স্পেল গুলো খুবই সফলভাবে কাস্ট করেছে। তখন লয়েড বলে, আমি ভেবেছিলাম টেস্টটা অনেক সহজ, তাই কিছু অতিরিক্ত দেখাতে চেয়েছিলাম। বাকি সবে হতবাক, কেউ কিছু বলতে পারে না। লয়েড ভাবে হয়তো সবাই আমার উপর রেগে আছে। সে নিজের স্টাফ স্টোরেজে রেখে বলতে থাকে, আমি বুঝতে পারছি আমি হয়তো তোমাদের দলের উপযুক্ত না, তোমাদের সময় নষ্ট করার জন্য আমি দুঃখিত। সে চলে যেতে থাকে, কিন্তু তখনই তারা তাকে থামায়। তারা লয়েডকে তার পুরনো অভিজ্ঞতা জিজ্ঞেস করে। তখন লয়েড জানে, আমি আগে এক হিরো পার্টির সদস্য ছিলাম, কিন্তু আমাকে দুর্বল মনে করে বের করে দেওয়া হয়। সবাই হতবাক হয়ে যায়, একজন হিরোর পার্টি থেকে কেউ তাকে দুর্বল বলেছে। তারা বিশ্বাসই করতে পারে না, কারণ কেউ কোনোদিন একসাথে 5টা স্পেল এত নিখুঁত ভাবে কাজ করতে দেখেনি। ক্রোস তখন বলে, এত পারদর্শী একজনকে কেউ দুর্বল বললো কিভাবে? তখন লয়েড বলে, তাহলে কি আমি তোমাদের দলে উপযুক্ত? তারা বলে, অবশ্যই, তুমি আমাদের দলের একজন, যদি তুমি চাও। লয়েড তখন আবার জিজ্ঞেস করে, তাহলে তোমাদের পার্টি হোয়াইট মিচকে আবার কেন ফিরে আনা হচ্ছে না? ইউবি বলে, তার বোন ভীষণ অসুস্থ, সে দুটো কাজ একসাথে চালিয়ে যেতে পারছিল না, তাই বিরতি নিয়েছে। ডাগাস বলে, তাকে সারাও বেশিরভাগ কোয়েস্ট কমপ্লিট করে নিত, কিন্তু এই র্যাঙ্ক কোয়েস্ট অনেক মুশকিল হয়, আর এই জন্য তাদের একজন হোয়াইট মিচের প্রয়োজন। তখন সবাই ক্লেমের চিন্তা হতে থাকে। লয়েড চাষে তাকে সাহায্য করতে। তখন লয়েড বলে, তোমরা জানো ক্লেমের বোনের কি রোগ হয়েছে? ইউবি জানে তার শরীরে ধীরে ধীরে ম্যাজিকের রূপ নিচ্ছে। লয়েড তখন ভাবে, এটা তো আমি আমার শিক্ষক মালিনের কাছ থেকে পড়েছি, জীবন্ত কিছু ধীরে ধীরে ম্যাজিক স্টোনে পরিণত হতে পারে। সে সিদ্ধান্ত নেয় এই অসুখের প্রতিকার বের করতেই হবে। সে ইউবিকে বলে, আমাকে ক্লেমের বাড়িতে নিয়ে চলো। আর ইউবি তাকে নিয়ে যায়, যেখানে দেখা যায় তার বোন একদম দুর্বল হয়ে পড়ে আছে। তারা ঘরে ঢুকতে লয়েড কাজ শুরু করে দেয়। সে ক্লেমকে জিজ্ঞেস করে তার বোনের রোগের ইতিহাস। ক্লেম জানে আগে তারা একসাথে অ্যাডভেঞ্চারে যেত। একদিন এক মিশনে তার বোন আহত হয়, তারপর থেকে সে ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ে। তার হাত পা ইতিমধ্যে ম্যাজিক স্টোনে রূপান্তর হয়ে গেছে। তারা বলে যে সেলিকা মানে আউট অফ কন্ট্রোল হয়ে গেছে এবং তার অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। ক্লেম খুবই ভয় পায় যে তার বোন হয়তো আর বেশি দিন বাঁচবে না। তখন লয়েড বলে সে তাকে সাহায্য করতে চায়। সে জানে তার কাছে একটা থিওরি আছে, যেটা দিয়ে হয়তো সেলিকার এই পরিস্থিতি ঠিক করা যেতে পারে যদি সবকিছু ঠিকঠাক চলে। কিন্তু ক্লেম শুরুতে বিশ্বাস করে না, কারণ এর আগে অনেক এক্সপার্ট এসেছে এবং সবাই বলেছে যে সেলিকার এই কন্ডিশনের কোনো চিকিৎসা নেই। তখন লয়েড বলে যে হতে পারে এটা হাই পিউরিটি মানার শকের কারণে হয়েছে, যেটার ফলে সেলিকার শরীর ম্যাজিকে রূপান্তরিত হতে শুরু করে। লয়েড জানতে চায় তারা কি এমন কোন স্থানে চোট খেয়েছিল যেখানে মানার ঘনত্ব খুবই বেশি ছিল। ক্লেম উত্তর দেয় যে তারা একসাথে এক ম্যাজিক স্টোন তোলার মিশনে গিয়েছিল। লয়েড আঘাতের স্থান দেখতে চায়। যখন ক্লেম তার বোনের সেই অংশ দেখায় যেটা ম্যাজিকে পরিণত হয়েছে, তখন লয়েড নিশ্চিত হয়ে যায় যে সমস্যাটা সেখান থেকে শুরু হয়েছে। ক্লেম জিজ্ঞাসা করে, তুমি এটা কিভাবে জানলে? সে উত্তর দেয় যে এগুলো তার মাস্টার তাকে শিখিয়েছে। এরপর ক্লেম অবশেষে লয়েডকে একটা সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়। লয়েড সঙ্গে সঙ্গে একটি জটিল স্পেল শুরু করে যাতে সেলিকার শরীর থেকে ইন্টেন্স মানা বের করে আনা যায়। এটা তার পক্ষে বেশ কঠিন হয়ে দাঁড়ায়। লয়েড জানে প্রথম ধাপে সেলিকার মানা প্রায় 0-তে নামিয়ে আনা দরকার, না হলে কোনো চিকিৎসায় সম্ভব না। এরপর লয়েড বলে সে একটা স্পেশাল হিলিং স্পেল ব্যবহার করবে। এই হিলিং স্পেল অনেক বেশি শক্তিশালী, এমনকি সাধারণ হিলারদের পক্ষে এটা ব্যবহার করা সম্ভব না। ক্লেম অবাক হয়ে যায় যখন সে অনুভব করে লয়েড তার বোনের শরীরে গভীর থেকে মানা শরীরে হিল করছে। ইউবি ক্লেমকে জিজ্ঞেস করে লয়েড কি করছে। ক্লেম জানে সে একসাথে দুইটা নতুন ফ্যান্সি স্পেল ব্যবহার করছে, যেটা সে নিজে তৈরি করেছে। এটা এত শক্তিশালী মানা সহ্য করতে পারে, যেটা অন্য কোনো ম্যাজিশিয়ানদের পক্ষেও সম্ভব না। অবশেষে লয়েডের কাজ সফল হয়। সেলিকার পাথরে পরিণত হওয়া অংশ আস্তে আস্তে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। সেলিকা জ্ঞান ফিরে পায় এবং ক্লেম আনন্দে কেঁদে ফেলে। কিছুক্ষণ পরে ক্লেম জানায় তার বোন সুস্থ হয়ে গেলে তারা আবার একসাথে অ্যাডভেঞ্চারে যাবে। তখন ক্লেম লয়েডকে তাদের দলে যোগ দেওয়ার প্রস্তাব দেয়। লয়েড প্রথমে বলে সে হয়তো যোগ্য না, কিন্তু ক্লেম বলে যোগ্যতা চাইতে মনের সাহস বড়, আর সে তার মন থেকে সাহায্য করতে চায়, এটাই যথেষ্ট। সবাই মিলে ছোট্ট একটি পার্টি করে সেলিকার আরোগ্য লাভ উদযাপন করে এবং লয়েডকে ধন্যবাদ জানায়। যদিও লয়েড এখনো ভাবছে সে সবার যোগ্য কিনা, কিন্তু যখন সে দেখে সবাই তাকে আপন করে নিয়েছে, তখন সে লাজুকভাবে জিজ্ঞেস করে সে কি তাদের দলে যোগ দিতে পারে। সবাই খুশি বলে অবশ্যই, এবং সবাই মিলে হাসি মুখে তাকে তাদের দলে স্বাগত জানায়। এরপর তারা লয়েডের জন্য একটা ওয়েলকাম পার্টির আয়োজন করে আর তাকে বলে, আজ রাতে তুমি যত খুশি খাও, খরচ আমাদের। লয়েড এমন ভাবে খেতে শুরু করে যেন সে জীবনে প্রথমবার খাচ্ছে। তার নতুন সঙ্গীরা তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। তারা তাকে জিজ্ঞেস করে, তুমি কি এতটাই ক্ষুধার্ত ছিলে? না না, আসল কথা হলো এখানকার খাবার দারুণ, আমি জীবনে এত সুস্বাদু কিছু খাইনি। এই কথা শুনে সবাই অবাক হয়, কারণ এখানকার খাবার সাধারণ মনে করা হয়। লয়েড বলে, আমার শৈশবের খাবারের সঙ্গে তুলনা করলে এখানকার খাবার অসাধারণ। ইউবি এখন তার শৈশবের বিষয়ে জানতে আগ্রহী হয়ে যায়। লয়েড বলে, আমি আমার শিক্ষকের সাথে থাকতাম। আমার শিক্ষক বাগানে যা জন্মাতো তাই দিয়ে রান্না করতেন। অনেক সময় জঙ্গলে মাশরুম, কখনো বন্য প্রাণীর মাংস সিদ্ধ করে খাওয়াতেন কোনো মশলা ছাড়াই। এই জন্য আমি রান্না করা শিখেছি, কিন্তু আমি কখনো এমন সুস্বাদু খাবার বানাতে পারি নাই। এবার খাওয়া বাদ দিয়ে দলের সবাই বেশি আগ্রহ হয় লয়েডের শিক্ষকের ব্যাপারে। সেলিকা জিজ্ঞেস করে, তোমার শিক্ষক কি ওয়ার্ড মেট ছিলেন? লয়েড বলে, না, তিনি বেশিরভাগ সময় কমব্যাট মেট ছিলেন, কারণ যখন তিনি একা কাজ করতেন তখন আশেপাশে বিস্ফোরণ হতো। সেলিকা হতবাক হয়ে যায়। সেলিকা বলে, একজন যে কিনা ওয়ার্ড মেট না হয়ে লয়েডকে এত ভালোভাবে ট্রেনিং কিভাবে দিতে পারে? আর লয়েড মানে যে সত্যিই মালিন অসাধারণ। সেলিকা বলে, আমি তো তার কাছ থেকে কিছু শিখতে চাই, কিন্তু লয়েড তৎক্ষণাৎ তাকে থামিয়ে দেয়। না, যদি তুমি
তার প্রকৃত রূপ জানবে তাহলে সারা জীবন আফসোস করবে। মার্লিনের বিষয়ে আরেকটু কথা বলার পর তারা কৌশলগত মিটিং করে। ইভি বলে ডাগাস তুমি লয়েডকে মিশনের ডিটেলস বোঝাও, কারণ সে নিজে বোঝাতে একদমই বাজে। ডাগাস বলে আমাদের মিশন হলো এমন এক দল দানবকে ধ্বংস করা যারা আশেপাশে ক্ষেত খাবার নষ্ট করছে। সিলিকা বলে বিভিন্ন ধরনের মনস্টার একসাথে মিলেমিশে একটা বড় জাত তৈরি করেছে। লয়েড এই কথা প্রথমবার শুনছে। ডাগাস বলে এটা আমাদের জন্য নতুন ইনফরমেশন, কিন্তু এটা হালকাভাবে নিলে বিপদ হবে। ঠিক তখন রস বলে যখন এতগুলো মনস্টার একসাথে হবে তখন আমার আর ইউবির জন্য লড়াই করা কঠিন হবে। আমাদের ফিজিক্যাল অ্যাটাকের প্রভাব আশেপাশের লোকদেরও ক্ষতি করতে পারে। ইউবি এটা মানে আর বলে এবার সিলিকাকে সব সামলাতে হবে, কারণ সে ওয়াইড এরিয়া স্পেল ব্যবহার করতে পারে। কিন্তু সিলিকা একটু ভয় পেয়ে যায়, একটা বড় এরিয়াতে স্পেল করতে গেলে অনেক বেশি মানা লাগে। ইউবি তখন লয়েডকে জিজ্ঞেস করে তুমি কি অ্যাটাক ম্যাজিক ব্যবহার করতে পারো? আমি বেসিক্যালি মানে ম্যাজিক জানি, কিন্তু সেগুলো তেমন প্রভাব হয় না। ডাগাস তখন আমার স্ট্র্যাটেজি সাজা, আমি আর ইউবি মনস্টারদের এক জায়গায় জড়ো করবো যেন সিলিকা একসাথে তাদের উপরে অ্যাটাক করতে পারে। রস আমাদের প্রোটেক্ট করবে আর লয়েড হিলিং এ ফোকাস করবে। প্ল্যান ঠিক করার পর সবাই হোটেলের দিকে রওনা হয়, কিন্তু লয়েড অন্যদিকে হাঁটতে শুরু করে। ডাগাস তাকে থামিয়ে জিজ্ঞেস করে তুমি কোথায় যাচ্ছ? লয়েড একটু নার্ভাস হয়ে বলে আমার কাছে হোটেলে থাকার মতো টাকা নাই। ডাগাস তখন তাকে একটা ব্যাগ দেয়, ভেতরে এত টাকা যে লয়েড জীবনে কখনো দেখেনি। লয়েড ঘাবড়ে গিয়ে বলে না না আমি এটা নিতে পারবো না, এটা দান নয়, এই টাকা তোমার বেতন থেকে কেটে নেওয়া হবে। লয়েড কৃতজ্ঞতা জানায় ধন্যবাদ, আমি কঠোর পরিশ্রম করবো আর শোধ করে দেবো। পরদিন সকালে সবাই হোটেলের সামনে জমা হয় আর ইউবি লাস্টে আসে। সে জিজ্ঞেস করে সবার ব্যাগ কোথায়? ক্রস বলে লয়েড ওগুলো ম্যাজিক স্টোরেজে রেখে দিয়েছে যেন আমাদের বহন করতে কষ্ট না হয়। ইউবিও এই অফার নিয়ে নেয় আর লয়েড তার জিনিসগুলো স্টোরেজে রেখে দেয়। ইউবি আর সিলিকা লয়েডের স্কিল দেখে প্রশংসা করে। লয়েড বলে তোমরা চাইলে আমি তোমাদেরকেও শিখিয়ে দিতে পারি। সবাই এটা শুনে অবাক হয়ে যায়, কারণ তারা কখনো এই ম্যাজিক ব্যবহার করতে দেখেনি। কিন্তু লয়েড তাদের বলে আসলে এই ম্যাজিক শেখা অনেক সহজ, শুধু স্টোরেজ ক্যাপাসিটি বাড়াতে হলে কিছু ট্রেনিং লাগে। এভাবে কথা বলতে বলতে তারা মিশনের পথে রওনা হয়। আর পথে লয়েড এটা বুঝতে পারে যে অ্যাডভেঞ্চারের সময় শুধু যুদ্ধ নয়, পথ চলার আনন্দটা উপভোগ করা জরুরি। তারা প্রথম গন্তব্যে অনেক সময় আগেই পৌঁছে যায়, কারণ তাদের কোনো বোঝা বহন করতে হয়নি। লয়েড নিজের স্টোরেজ থেকে জিনিস বের করে সবাইকে তাঁবু খাতে সাহায্য করে। ইউবি বলে এখন যেহেতু তাঁবু হয়ে গেছে চলো নদীতে গোসল করতে যাই, কিন্তু ডাগাস বলে আগে কাঠ আর খাবার সংগ্রহ করতে হবে। লয়েডও সাহায্য করতে চায় কাঠ সংগ্রহের জন্য, আর ইউবি তাকে এটার জন্য ধন্যবাদ জানায়। এরপরে ইউবি সিলিকাকে টেনে নিয়ে নদীতে যায় গোসল করতে। এই সময় লয়েড জঙ্গলে ঢুকে পড়ে আর কিছু কাঠ সংগ্রহ করতে থাকে। আর তখন সে কিছু ফল দেখে যেটা সে শৈশবে খেয়েছিল। সে ঠিক করে কিছু ফল দলের জন্য নিয়ে যাবে। ঠিক তখনই সে ইউবির চিৎকার শুনে ছুটে গিয়ে দেখে একটা বিশাল সাপ মনস্টার ইউবি আর সিলিকার উপর হামলা করছে, আর তারা দুজন একেবারে প্রস্তুত নয়। লয়েড দ্রুত ঝাঁপিয়ে পড়ে দানবের মনোযোগ সরাতে। সুযোগে ইউবি আর সিলিকা নিরাপদে সরে আসে। লয়েড তাকে বিজি রাখে যতক্ষণ না দুইজন নিজেকে কাপড় দিয়ে ঢেকে নেয়। এরপরে সে তাদের তলোয়ার তাদের দিকে ছুড়ে দেয় আর তাদের দুজনের উপরে দুটি স্পেশাল স্পেল কাস্ট করে। তখন ইউবি তলোয়ার দিয়ে এক ঝটকায় দানবী দুই টুকরো করে যায়, কিন্তু দানব তখনও মরেনি। তার কাটা মাথা এখনো লড়াই করে। সিলিকা বলে তোমরা কভার নাও। তারপর সে এক শক্তিশালী ফায়ার বলে স্পেল কাস্ট করে দানবটাকে উড়িয়ে দেয়। সে অবাক হয়ে যায়, কারণ সাধারণত এটাতে এতটা শক্তি থাকে না। কিন্তু সে মনে করতে পারে না যে কিছুক্ষণ আগে লয় তাকে বাফ করেছিল। তখন ইউবি তাকে ধন্যবাদ দেয় তাদের প্রাণ বাঁচানোর জন্য এবং বলে তার তলোয়ারটা আবার স্টোরেজে রেখে দিতে। তখন হঠাৎ ইউবি তোয়ালে খুলে পড়ে যায়। লয়েডের চোখে এমন কিছু পড়ে যা ইউবি সবসময় লুকিয়ে রেখেছিল। এদের দুজনের লজ্জায় লাল হয়ে যায়। লয়েড একটা থাপ্পড় খায় একদম ফ্রি যেখানে তার কোনো দোষই ছিল না। পরে ক্যাম্পে ফিরে এসে লয়েড ঠিক করে সবাইকে স্টোরেজ ম্যাজিক শিখাবে। সে বলে হাতের সাহায্যে একটা জায়গায় কল্পনা করো যেখানে একটা ম্যাজিক স্পেস তৈরি হবে, কিন্তু কেউ কিছু বুঝতে পারে না। সিলিকার পরামর্শে সবাই চেষ্টা করতে থাকে, কিন্তু মনে হয় যেন তারা বাতাসে কোনো বেলুন চেপে ধরছে। লয়েড ভাবে হয়তো সে ভালো শিক্ষক না। তার সিলিকার স্টোরেজ বলে চেষ্টা করে আর তার হাতে একটা ম্যাজিক স্পেস খুলে যায়। তখনই সবাই বুঝতে পারে লয়েড কোনো মন্ত্র না বলে স্পেল কাস্ট করতে পারে। যদি তারা স্পেল করে কাস্ট করে তাহলে তারা এটা শিখতে পারবে। কিছু প্র্যাকটিসের পর সিলিকা নিজের স্টাফ স্পেসে স্টোর করতে পারে, তবে বাকি এখনো চেষ্টা করতে থাকে। রাতে সবাই ঘুমিয়ে গেলে লয়েড আর ইউবি একসাথে পাহারা দেয়। ইউবি তার সামনে বসে তাকে ধন্যবাদ জানায় তাদের পার্টিতে যোগ দেওয়ার জন্য। লয়েড বলে আমিও তো বসে বসে কিছু করছিলাম না, তাই ধন্যবাদ দেওয়ার কথা আমায় কি বলা উচিত। তার মনে পড়ে যায় ইউবি কত খুশি ছিল এই কোর্সটা শেষ করার জন্য, কারণ তাদের ক্লায়েন্টের সত্যি সাহায্যের প্রয়োজন ছিল। লয়েড জিজ্ঞেস করে তুমি এতটা ডেডিকেটেড হয়ে এই কোয়েস্টে এলো কেন, বিশেষ কোনো কারণ আছে? ইউবি বলে যখন আমি ছোট ছিলাম আমার গ্রামে মনস্টার আক্রমণ করেছিল আর আমি একা বেঁচে যাই। তাই যখন শুনলাম কারো গ্রামে বিপদ আছে আমি আর থামতে পারিনি, কারণ আমার মনে হয় হয়তো কাউকে সেই পরিস্থিতি থেকে বাঁচা দেওয়া যেটা আমি একদিন ভোগ করেছি। হঠাৎ লয়েড চুপ থাকার ইশারা দেয়, কারণ তার মনে হয়েছে মনস্টার আশেপাশেই আছে। ইউবি সঙ্গে সঙ্গে তার তলোয়ার সামলায়। লয়েড বলে সবাইকে ডাকো। অল্প সময়ের মধ্যে পুরো পার্টি রেডি হয়ে যায় স্পাইডার মনস্টারদের মুখোমুখি হতে, কিন্তু দেখা যায় স্পাইডারের সংখ্যা অনেক বেশি। তাই মনে হয় পিছিয়ে যাওয়াই ভালো। তারা ধীরে ধীরে ফিরে যেতে থাকে, কিন্তু হঠাৎ ইউবি একটা শুকনো ডালের উপরে পা রাখে। করপর শব্দে আশেপাশে স্পাইডাররা তাদের উপস্থিতি টের পায় আর স্পাইডাররা তাদের চারদিক থেকে ঘিরে ফেলে। তারা জাল ছোড়া শুরু করে আর অ্যাডভেঞ্চাররা প্রথমে একটা ব্লক
করে, কিন্তু এক স্পাইডার সিলিকাস স্টাফকে নিয়ে জালে ঝরিয়ে ফেলে। এক মুহূর্তে স্পাইডাররা তাদেরকে সিলিকাসে বন্দি করে দেয় আর সবাই চমকে উঠে। লয়েড বলে আমাদের ওদের এখানে থামাতে হবে, পালাতে দেওয়া যাবে না। সে দ্রুত টিম মেম্বারদের অনুপ্রাণিত করে আর ইবিকে বলে প্রথম অ্যাটাক তুমি করো। ইবি উপরে লাত দেয় আর সিল জাল কেটে ফেলে। ক্রস সিলিকাস স্টাফ তাকে আবার ফিরিয়ে দেয়। এদিকে ইউবি এক স্পাইডার দিকে ঝাঁপিয়ে পড়ে, তার বিষাক্ত স্প্রে ব্লক করে দিয়ে একে একে পা কেটে দেয়। তারপর সে স্প্রে বুড়ি আরেকজন স্পাইডারের দিকে ছুড়ে দেয় আর তাদেরও পা কেটে দেয়। এরপর লয়েড সিলিকা এবং ক্রসকে অ্যাটাক করতে বলে। সিলিকা ফায়ারবল তৈরি করে এবং ক্রস তার মধ্যে দিয়ে অ্যারো শুট করে, যে আগুনের মধ্যে স্পাইডারকে মেরে ফেলে। লড়াই শেষ হয় এবং লয়েড উপলব্ধি করে যে সে আবার তার দলকে চিৎকার করে অর্ডার দিয়েছে। যদিও সে পার্টির একেবারে নতুন সদস্য, সে ক্ষমা চায়, কিন্তু ডাগাস বলে এটা ভালো লক্ষ্য, কারণ তোমার ভিতরে লিডার হওয়ার ক্ষমতা আছে। সবাই এতে একমত হয় এবং বলে লয়েডকে আগামী ব্যাটেলে দলের নেতৃত্ব দিতে হবে। এরপরে সকালে সবাই ম্যাজিক স্টোরে যাত্রাটাই শিখে যায় যে এখন তারা নিজেদের জিনিসপত্র বহন করতে পারবে। লয়েড তখন ভাবতে থাকে এই স্পাইডার মনস্টার এখানে কেন এসেছে। কয়েকদিন পরে লয়েড রাতে একা পাহারা দেয়, তার মাথায় আবার স্পাইডার মনস্টারদের কথা আসে। তার মনে হয় তাকে আরো ভালোভাবে স্পাইডার মনস্টারদের তদন্ত করা উচিত ছিল। তখন হঠাৎ ইউবি এবং সিলিকা তাকে পিছন থেকে ডাকে এবং জিজ্ঞেস করে আজ রাতে তুমি একাই প্রথম পাহারা দিচ্ছ। লয়েড উত্তর দেয় হ্যাঁ, কিন্তু তারা এটা শুনে চিন্তিত হয়ে যায়, কারণ লয়েড অনেকদিন ধরে ঘুমায়নি এবং পুরো রাত জেগে আছে। তারা বলে তাকে সবাইকে ঘুমানোর সুযোগ দিতে হবে, কিন্তু লয়েড বলে আমি ঠিক আছি, চাই শুধু যে বাকি সময়টা তাদের শক্তি রাখুক যদি লড়াই প্রয়োজন হয়। ইউবি তাকে বোঝাতে চায়, কিন্তু সিলিকা তাকে থামিয়ে দেয় আর বলে আমাদের লর্ডের সিদ্ধান্তের সম্মান করা উচিত। এছাড়াও তারা লয়েডকে বলে যদি কখনো এটা খুব কঠিন মনে হয় আমাদের অবশ্যই জানাও। ওই সময় ক্রস আর ডাগাস এই পুরো ঘটনা তাঁবুর ভিতর থেকে দেখে আর সেও লয়েডের জিদ নিয়ে চিন্তিত হয়ে যায়। পরের দিন তারা তাদের যাত্রা পুনরায় শুরু করে আর ব্রেকের সময় লয়েড আশেপাশে মনস্টার ডিটেক্ট করার চেষ্টা করে। যখন সে কোনো মনস্টারের অনুভব পায় না তখন সে শান্তির নিঃশ্বাস নেয়। তখন ইউবি তার কাছে আসে এবং জিজ্ঞেস করে তুমি কি করেছো। লয়েড বলে যে সে যে স্কিল ব্যবহার করে আশেপাশের বিপদ এবং শত্রুদের অবস্থান বের করতে পারে। ইউবি অবাক হয়ে যায়, কারণ সে প্রথমবার এই ম্যাজিকের বিষয়ে শুনেছে। লয়েড বলে স্পেলের রেঞ্জ বেশি নয়, কিন্তু কিছু না করার চেয়ে এটি ভালো। ইউবির মনে হয় যে লয়েড সবকিছু একা সামলাচ্ছে, কিন্তু লয়েড বলে আমি ঠিক আছি, আমার কারো সাহায্যের দরকার নেই। সেই রাতে লয়েড আবার একা পাহারা দেয়। ইউবি বলে মনে হচ্ছে সে তাদের বিশ্বাস করছে না, যদিও এখন তারা সবাই বন্ধু হয়ে গেছে। সিলিকা বলে প্রত্যেকের নিজস্ব রকমের আচরণ থাকে, কারোর সঙ্গে কমফোর্টেবল হওয়া আলাদা, আর হয়তো লয়েডের জীবনে এমন কোনো ঘটনা ঘটেছে যার কারণে সে অন্যদের থেকে দূরত্ব রাখে। ইউবি বলে মনে হয় লয়েড হয়তো নিজের যোগ্যতার মূল্য পুরোপুরি বোঝে না, এজন্য সে প্রতিটি কাজে বেশি পরিশ্রম করে। ইউবি লয়েড সম্পর্কে জানতে কৌতূহলী অনুভব করে, কিন্তু সিলিকা বলে লয়েড নিজের সব কথা তখনই বলবে যখন সে তাদের সঙ্গে সম্পূর্ণভাবে কমফোর্টেবল হবে। এদিকে ডাগাস লয়েডের কাছে আসে এবং বলে যে তার সাহায্যের প্রয়োজন। সঙ্গে সঙ্গে ক্রস অফার করে যতক্ষণ না তুমি আসো আমি পাহারা দেবো। লয়েড ডাগাসের সঙ্গে চলে যায়। সে একটি অ্যালার্ম সিস্টেম তৈরি করে, যদি কোনো মনস্টার অ্যালার্মের কাছে আসে তখন সঙ্গে সঙ্গে সিগন্যাল পাঠাবে। লয়েড এটি দেখে খুবই মুগ্ধ হয়। ডাগাস বলে এখন অ্যালার্ম সবকিছু জানাবে, তুমি একটু বিশ্রাম করতে পারো। লয়েড বলে এর প্রয়োজন নেই, আমি অ্যালার্ম থেকে ভালো কাজ করতে পারি। তখন ডাগাস তাকে সরাসরি প্রশ্ন করে তুমি কি আমাদের দলের উপরে বিশ্বাস করো না। লয়েড উত্তর দেয় আমি বিশ্বাস করি, কিন্তু ডাগাস বলে তোমার আচরণ অন্য কিছু দেখাচ্ছে। লয়েডের মনে পড়ে মার্লিন আর তার পুরনো দলের লিডার এবং যারা তাকে কখনো যোগ্য মনে করেনি এবং সবসময় তার দুর্বলতা খুঁজে বের করতো। লয়েড বলে যদি আমি পরিশ্রম না করি তাহলে সবার জন্য বিপদ হতে পারি। ডাগাস তাকে শান্তভাবে বলে তো হয়ে যাও বিপদ, কি সমস্যা, আমরা সেটা সামনে নেব। লয়েড এই কথা বুঝতে পারে না। তখন ডাগাস তাকে বোঝায় আমরা দল এই জন্য তৈরি করেছি যাতে সবাই মিলে এমন কাজ করতে পারি যা কেউ একা করতে পারবে না, এবং সবাই ভুল করে, এটা স্বাভাবিক। তোমাকে তোমার দলের উপরে বেশি বিশ্বাস রাখতে হবে। আর এটাই প্রথমবার ছিল যখন কেউ লয়েডকে এমন আশ্বাস দিয়েছিল। ডাগাস তাকে অনেক সহজে মানিয়ে নেয় যেন সে একটু আরাম করে। তাঁবুর ভিতরে লয়েড নিজে নিজে হাসে এবং ভাবতে থাকে এবার তার পাশে এমন মানুষ আছে যাদের সে বিশ্বাস করতে পারবে। পরের দিন সকালে লয়েড এই ধারণাটিকে নতুন কাজে প্রয়োগ করে। সে একটু নার্ভাস হয়ে ইউবিকে জিজ্ঞেস করে তুমি কি আমার সঙ্গে একটু পানি আনতে সাহায্য করবে। ইউবি আনন্দে হ্যাঁ বলে। এদিকে একটি নন ভিলেজ যার নাম মিশাইল, সে একটু অদ্ভুত ব্ল্যাক রিপোর্ট পায়। ওই মেস তাকে বলে যে সে প্রতিটি জায়গায় ম্যাজিক ব্যবহার করেছে যেমনটা মিশাইল বলেছিল। মিশাইল এটা শুনে খুশি হয়, কারণ এখন তাদের পরিকল্পনা কোনো বড় বাধা ছাড়া কাজ করবে। ওই মেস এটাও বলে যে আগের আক্রমণগুলো ওই হায়ারিং অ্যাডভেঞ্চার পার্টিকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছে, আর এই জন্য এখন তারা ইন্টারফেয়ার করতে পারবে না। কিন্তু এখন হিরো দলের পার্টি আছে যারা তাদের পরিকল্পনার জন্য বাধা হতে পারে। মিশাইল বলে এই বিষয়ে কিছু করা সম্ভব নয়, কারণ হিরো দলের পার্টি তখনই কার্যকর হয় যখন তারা কিং এর সঙ্গে থাকে, কিন্তু এটা মানে যে শুধুমাত্র হিরো সামনে আসা বিপদ থামাতে পারবে না। জঙ্গলে লয়েড এবং তার দল কিছু অদ্ভুত অনুভব করে, মনে হয় আশেপাশে কোনো মনস্টার নেই। লয়েড ডিসাইড করে যে সে তার সার্চ স্পেলের রেঞ্জ বাড়াবে, আর সে একটা মনস্টার গ্রুপকে অনুভব করে যা 10 কিলোমিটার দূরে রয়েছে। ক্রস বলে এই জায়গা আমাদের ডেস্টিনেশনের কাছাকাছি। লয়েড তখন আরো কিছু বলতে যাবে, ঠিক তখন ইউবি জিজ্ঞেস করে লয়েড তুমি কি 10 কিলোমিটার রেডিয়াসে স্ক্যান করতে পারো। লয়েড উত্তর দেয় হ্যাঁ, কিন্তু ইউবি রেগে যায়, কিছুদিন আগে তুমি বলেছিলে তোমার রেঞ্জ এত বড় না। লয়েড বলে 10 কিলোমিটার তো কোনো বড় এরিয়া হয় না। এই কথা শুনে ইউবি চিৎকার করে ওঠে, কিন্তু বাকি পার্টি মেম্বাররা তাকে বলে যে এই মুহূর্তে
মুহূর্তে বড় সমস্যার দিকে মন দিতে হবে। তারা সবাই মনস্টারদের লোকেশনের দিকে এগিয়ে যায় আর জানতে পারে যে মনস্টার আগে থেকে সেই ক্ষেতগুলোতে পৌঁছে গেছে যেগুলিকে তাদের রক্ষা করতে হতো। তারা এত বড় গ্রুপ দেখে অবাক হয়ে যায়, কিন্তু লয়েড আরো বেশি চিন্তিত হয় কারণ সে শুধু এই মনস্টারগুলো দেখতে পায়। তারা ভাবতে থাকে বাকি সব মনস্টার গেল কোথায়। আর মনস্টার সাধারণত তাদের আস্তানা ত্যাগ করে না। সবাই যখন এই বিষয়টি নিয়ে আলোচনা করছে তখন ক্রস কিছু অদ্ভুত দেখে। বাকি কেউ তা দেখতে পায় না কারণ তাদের চোখের দৃষ্টি ক্রসের মতো নয়। লয়েড একটি স্পেল ব্যবহার করে যাদের সে টেলিস্কোপিক ভিশন পেয়ে যায়। সেই স্পেলের মাধ্যমে সে দেখতে পায় যে উল্ফের ঝাঁকের মধ্যে একটি কালো পাথর আছে। তারপর সে একই স্পেল বাকি পার্টি মেম্বারদের উপর ইউজ করে আর সবাই সেই পাথর দেখতে পায়। ডাগাস বলে দেখো এটা ম্যাজিক স্টোনের মতো মনে হচ্ছে। সিলিকাও বলে হ্যাঁ এর চারপাশে আকার অদ্ভুত। তখন লয়েড বলে হতে পারে এটা মানা যা সেটা থেকে রিলিজ হচ্ছে। আর তখন তার মনে পড়ে এই মানা একদম ওটার মতো মনে হচ্ছে যেমন কোনো বেস্ট হিউম্যানের। তার মনে পড়ে যায় যে মার্লিন তাকে আগে বলেছিল বেস্ট হিউম্যানের কাছে এমন একটি বিশেষ ক্ষমতা আছে যা দিয়ে সে মনস্টারদের কন্ট্রোল করতে পারে। আর এই ম্যাজিক স্টোনে এমন ভাবে কাজ করছে। লয়েড সঙ্গে সঙ্গে তার সার্চ স্পেল কাস্ট করে আর এটা বুঝতে পারে যে আর একটা বড় মনস্টার গ্রুপ তাদের দিকে আসছে। তখন সে বুঝতে পারে যে এই ম্যাজিক স্টোন তাদের সব সমস্যার কারণ, কিন্তু সে এর আসল কারণ এখনো বুঝতে পারেনি। বাকি সবাই বলে আমাদের এখন এখান থেকে চলে যাওয়াই ভালো, কিন্তু ইউবি না করে যায়। সে বলে যদি আমরা এখান থেকে পালিয়ে যাই তাহলে মনস্টার এই পুরো এলাকা ধ্বংস করে দিবে। ডাগাসও মানে যে এখান থেকে বের হওয়া সহজ হবে না, কিন্তু সিলিকা মানে না যে তারা এই ফাইট জিততে পারবে। তখন হঠাৎ লয়েড বলে আমাদের লড়াই করতে হবে। আমি নিশ্চিত যদি সবাই আমার পরিকল্পনা অনুসরণ করে আমরা জিতবো। প্রথমে ম্যাজিক স্টোনকে সরাতে হবে। সে ক্রসকে জিজ্ঞেস করে তুমি কি স্টোনকে শুট করতে পারবে? ক্রস কিছুটা নার্ভাস হয়ে বলে আমি এত দূর থেকে ওটা ভাঙতে পারবো না। লয়েড বলে কোনো সমস্যা নেই, শুধু এটাকে হিট করলেই হবে। ক্রস এম করে আর লয়েড তার উপরে 3টি এনহ্যান্সমেন্ট স্পেল ব্যবহার করে। ওই স্পেলের কারণে তার এরাতে শক্তিশালী হয়ে যায় যে ম্যাজিক স্টোন ভেঙে যায়। ক্রস তাকে জিজ্ঞেস করে তুমি এটা কিভাবে করলে? লয়েড বলে আমি ক্রস তার বোস আর অ্যারো এই 3টাকে এনহ্যান্স করেছি। আমার জন্য এটা সাধারণ ব্যাপার। কিন্তু বাকি সবাই অবাক হয়ে যায় কারণ সাধারণত হোয়াইট ম্যাচ কেউ একসাথে মানুষ এবং অস্ত্রকে এনহ্যান্স করতে পারে না। তখন তারা দেখে সব উল একে অপরের সাথে লড়াই শুরু করছে কারণ যখনই ম্যাজিক স্টোন ভেঙে গেল যেন তারা পাগল হয়ে গেছে। লয়েড বলে আমাদের পরিকল্পনার প্রথম ধাপ সফল হয়েছে, কিন্তু আফসোস তাদের দিকে আসা মনস্টার গুলো এখনো থামেনি। কিছুক্ষণ পরে মনস্টারের জাক জঙ্গল থেকে বেরিয়ে আসে আর সিলিকা একাই তার দলের সামনে দাঁড়িয়ে অ্যাটাক করার জন্য প্রস্তুত হয়ে যায়। মনস্টার তার খুব কাছাকাছি চলে আসে, কিন্তু লয়েড শেষ মুহূর্ত পর্যন্ত থেমে থাকে তাকে অ্যাটাক করা কমান্ড দেওয়ার। যখন সে কমান্ড দেয় তখন সিলিকার সঙ্গে সঙ্গে একটা ফায়ার টর্নেডো স্পেল তৈরি করে যা তার দিকে আসা সব মনস্টারকে উড়িয়ে দেয়। সবাই অবাক হয়ে যায় কারণ তার আগে কখনো এমন শক্তিশালী ফায়ার ম্যাজিক দেখেনি। লয়েড সিলিকাকে বলে যে সে মনস্টারদের ফায়ার ম্যাজিক দিয়ে ব্লাস্ট করতে থাকে আর তখন সে ক্রসের কাছে যায়। সিলিকার আক্রমণ থেকে যে আগুন লেগেছে তার থেকে অনেক ধোঁয়া তৈরি হয় যার কারণে উড়ন্ত মনস্টাররা অন্ধ হয়ে যায়, কিন্তু তারা ওই মনস্টারগুলোকে দেখতে পাচ্ছে না। লয়েড প্রথমে তার সেন্স ব্যবহার করে ক্রসের মাধ্যমে টেলিপ্যাথি করে এবং পরে তার সার্চ স্কিলের সাহায্যে উড়ন্ত মনস্টারদের লোকেশন তার কাছে পৌঁছে দেয়। যখনই ক্রস তাদের লোকেশন দেখতে পায় সে একটা শট মিস না করে সব মনস্টারকে নিচে ফেলে দেয়। লয়েড আবার সিলিকার কাছে যায় তাদের প্ল্যানে ফাইনাল ধাপের জন্য। সিলিকা বলে যে তার সব মানা শেষ হয়ে গেছে, কিন্তু লয়েডের জন্য এটা কোনো সমস্যাই না কারণ সে একজন চলাফেরা করা পাওয়ার ব্যাংক হয়ে যায় এবং তার মানা সিলিকাকে শেয়ার করে। সে ক্লান্ত হয় কারণ হঠাৎ অনেক বেশি মানা দিয়ে দিয়েছে, কিন্তু লয়েড সিলিকাকে বলে যে চিন্তা করে কিছু নেই এবং একটি স্পেল কাস্ট করতে বলে যেন বৃষ্টি হয়। সিলিকা তার কথা মতো স্পেল কাস্ট করে আর তখন বৃষ্টি শুরু হয়ে যায় যা জঙ্গলের আগুনকে নিভিয়ে দেয় আর আগুন ওই পুরো জায়গায় ছড়িয়ে যাওয়া বন্ধ হয়ে যায়। কিন্তু এরপর সিলিকা মাটিতে পড়ে যায় কারণ তার সমস্ত মানা শেষ হয়ে গেছে। কিন্তু ডাগাস তাকে ধরে ফেলে। ইউবি তাকে বলে তুমি চমৎকার কাজ করেছো, এখন আমি আর ডাগাস বাকি মনস্টারদের সামনে নেব। যখন তারা তিনজন বেঁচে যাওয়া মনস্টারদের সাথে লড়াই করার জন্য সামনে যায় তখন সিলিকা ও লয়েড কিছুক্ষণ বিশ্রাম নেয়। হঠাৎ লয়েড মাটিতে পড়ে যায় এবং বলে যে তাকে আরো পরিশ্রম করতে হবে কারণ এতটুকু কাজ করে ক্লান্ত হওয়া যথেষ্ট নয়। এরপর তারা বাকি মনস্টারদের শেষ করে ফেলে। যখন তারা লয়েডের কাছে ফিরে আসে তখন লয়েড তাদের বলে যে তাদের এখন কাছাকাছি শহরের দিকে এগোতে হবে কারণ তার ইনস্টিংক্ট বলছে যে এই জায়গা শুধুমাত্র একটা ধোঁকা ছিল আর আসল টার্গেট শহরের মধ্যেই রয়েছে। সবাই এই কথা শুনে কনফিউজড হয়ে যায়। আর তখন লয়েড তার ম্যাজিক স্টোরেজ থেকে অনেক মানা পোষণ বের করে। সে একটা পোষণ খেয়ে নেয় আর ব্যাখ্যা করে যে পুরো মিশনটা ট্র্যাপ ছিল যাতে হায়ারিং অ্যাডভেঞ্চারকে বাইরে পাঠানো হয় যেন তাদের ডিফেন্স দুর্বল হয়ে যায়। ক্রস বলে যে শহরে হিরো পার্টি এবং নাইট অর্ডার্স দুটোই আছে তাই তাদের ডিফেন্স ভাঙা সহজ হবে না। কিন্তু ডাগাস মানে যে লয়েডের থিওরি ঠিক মনে হচ্ছে। এবার সিদ্ধান্ত নেয় যে তারা স্টেলে যাবে নিশ্চিত হতে। তখন লয়েড পুরো দলের উপর বাব ম্যাজিক ইউজ করে আর যখনই সে তার মানা শেষ করে সে ইউবিকে বলে যে তাদের এখনই বেরিয়ে পড়তে হবে। এরপর সে শহরের দিকে দৌড়ানো শুরু করে। সবাই তার গতি দেখে অবাক হয়। ইউবি যখন তার পিছনে দৌড়াতে চেষ্টা করে তখন তারও মনে হয় তার দৌড়ানোর গতি আগে থেকে অনেক দ্রুত হয়ে গেছে। বাকি সবাই তাদের পিছনে আসে আর তখন তারা এতটা অবাক হয় না যখন লয়েড বলে সে তাদের দ্রুত শহরে পৌঁছে দেওয়ার জন্য এই স্পিড ব্যবহার করেছে। এই সময় মিশেল তার ঘরে কাজ করতেছে তখন হঠাৎ ডেমন জেনারেল গ্রিস আসে আর সে জানে তার আর্মি অ্যাকশন নেওয়ার জন্য প্রস্তুত। মিশেল এটা শুনে খুশি হয়ে যায় আর দুইজন ডিসকাস করে যে কিভাবে তাদের জন্য এক আর্মি ওস্টার পাঠানো সহজ হয়েছে কোনো বাধা ছাড়াই, একটি বিস্ট মেয়ের পাওয়ারের কারণে যাকে তারা বন্দী বানিয়েছে। মিশেল বলে সে তাকে ভবিষ্যতে তার সুবিধার জন্য তাকে ব্যবহার করবে আর
তার জিম্মাদারি রিসের উপরে ছেড়ে দেয়। এদিকে লয়েড এবং দলের বাকি সদস্যরা শহরের দিকে এগিয়ে চলে। পথে তারা একটি বিরতি নেয় এবং বিশ্রাম নেয়। তাদের পুরো বিশ্বাস আছে যে তারা এই স্পিডে দ্রুত শহরে পৌঁছাবে। কিন্তু সিলিকা চিন্তিত হয়, হয়তো লয়েড ক্লান্ত হবে, কারণ অ্যানশিয়েন্ট ম্যান ম্যাজিক ধরে রাখা অনেক কঠিন হয়। লয়েড বলে এটা তাদের জন্য কঠিন, যারা এতে অভ্যস্ত না তাদের জন্য এটি কঠিন, কিন্তু আমার শিক্ষক আমাকে এই অভ্যাসে তৈরি করেছেন, আর এর জন্য আমি দীর্ঘ সময় ধরে স্পেল কাস্ট করতে পারি। লয়েড তখন সিলিকাকে একটা মুভমেন্টের বিষয় বলে, যখন মার্লিন তাকে জঙ্গলে ছেড়ে দিয়ে গিয়েছিল, আর যেহেতু সে মনস্টারকে হারাতে পারে নাই, সে শুধু পালাতে থাকে। লয়েড তখন বাধ্য হয়ে আরো ভালো স্পেল ডেভেলপ করছে, যারা সে দ্রুত দৌড়াতে পারে। লয়েড বলে ওই ট্রেনিং এক ধরনের জাহান্নামের মতো ছিল, কিন্তু যেহেতু মার্লিন তাকে এই বিষয়ে বকাঝকা করতো, তখন তার মনে হতো হয়তো সেই দুর্বল। লয়েড মনে করে যে এটি সাধারণ প্রশিক্ষণ ছিল, কিন্তু সিলিকা এবং ইউবি তাকে বলে এটা মোটেও সাধারণ না। কিন্তু লয়েড তার পাগলামির কারণে বলে সম্ভবত তার প্রশিক্ষণ অন্যদের থেকে দুর্বল ছিল। তখন লয়েড আরো বেশি পরিশ্রম করবে বলে ঠিক করে, কিন্তু মেয়েরা তাকে বোঝাতে পারে না যে সে কতটা ভুল ভাবছে। তারপর ডাগাস আর ক্রস ফ্রেশ হয়ে যায় এবং তারা তাদের যাত্রা আবার শুরু করে। লয়েড আবার তাদের উপরে বাপ ম্যাজিক ব্যবহার করে এবং তার সেন্সিং ম্যাজিক চালু করে, যাতে বুঝতে পারে আশেপাশে কোনো দানব আছে কিনা। তারা আবার পথ চলা শুরু করে, কিন্তু হঠাৎ লয়েড থেমে যায়, ফলে বাকিরা তার সঙ্গে ধাক্কা খায়। সবাই প্রশ্ন করে কি হয়েছে। লয়েড বলে সে কিছু অনুভব করছে, এটির নাম মানুষ না দানব, কিছু অন্যরকম। এই অনুভূতি তাকে অস্বস্তি দিচ্ছে, তাই সে বাকিদের সামনে যেতে বলে আর নিজে বিষয়টি যাচাই করার চেষ্টা করবে। কিন্তু ইউবি তাকে বলে যদি সেটি সত্যিই বিপজ্জনক হয়, যেটা তুমি একা সামলাতে না পারো, তখন তোমার আমাদের সাহায্য প্রয়োজন পড়বে। এই কথাটা লয়েড মেনে নেয়। এরপর তারা সবাই মিলে সেই জায়গায় পৌঁছে যায় এবং লয়েড নিশ্চিত হয় যে সে ডেমনের উপস্থিতি টের পাচ্ছে। এ কথা শুনে সবাই শকড হয়ে যায়, কারণ ডেমন পাহাড়ে অন্য পাশে থাকে, এখানে না। লয়েড বলে ডেমনদের হিউম্যান টেরিটরিতে প্রবেশ করার নিষেধের জন্য তার এখানে থাকার কথা না, কিন্তু বাকি সবাই তাকে স্মরণ করিয়ে দেয় যে গত কয়েক বছরে ডেমনরা এই নিয়ম ভাঙছে এবং মানব এলাকা আক্রমণ করছে। সবাই লয়েডকে জিজ্ঞেস করে সে এমন আচরণ কেন করছে, যেন সে কিছুই জানে না। তখন লয়েড বলে যে তার শৈশবের কোনো স্মৃতি মনে নেই, কারণ যুদ্ধ শেষ হতে তাকে দত্তক নেওয়া হয়েছিল। এটা শুনে সবার টেনশন হয় যে হয়তো তারা তার খারাপ স্মৃতি ট্রিগার করেছে, কিন্তু লয়েড তাদেরকে আশ্বস্ত করে যে সে একদম ঠিক আছে। ক্রস বলে তাদের শহরে ফিরে গিয়ে বিষয়টি নার্সকে রিপোর্ট করা উচিত, কিন্তু লয়েড বলে আগে তাদের আরো তথ্য জোগাড় করা দরকার, কারণ সে ডেমন থেকে তেমন এনার্জি অনুভব করে যেটা তার আগের ব্ল্যাক ম্যাজিক স্টোন থেকে পেয়েছিল। আর এই কথা শুনে সবাই সতর্ক হয়ে যায়। লয়েড বলে যদি ডেমনরা সত্যি শহর আক্রমণের পরিকল্পনা করে থাকে, তাহলে তাদের তদন্ত আরো ইম্পর্টেন্ট হয়ে ওঠে। ইউবি এতে সম্মত হয়, কারণ তারা যদি কিছু না করে তাহলে স্টার বিপদে পড়তে পারে, আর সবাই তার কথায় সহমত হয়। তার একটি বাড়ির কাছে পৌঁছে, কিন্তু ভেতরে কাউকে না পেয়ে লয়েড আবার সেন্সিং ব্যবহার করে এবং জানতে পারে ডেমনরা মাটির নিচে লুকানো। ডাগাস বলে তাদের ভেতরে প্রবেশের দরজা খোঁজা উচিত, কিন্তু লয়েড ভিন্ন কিছু করার সিদ্ধান্ত নেয়। সে সিলিকাকে আর্থ ম্যাজিক ব্যবহার করতে বলে, কিন্তু তার আগে সে সবাইকে বাপ করে। এরপর সিলিকা বড় হয়ে জাদু দিয়ে মাটিতে একটি বিশাল গর্ত তৈরি করে, যা তাদের আন্ডারগ্রাউন্ড টানেলের ছাদ ভেঙে ফেলে, আর ভেতরে থাকা ডেমনরা চাপা পড়ে যায়। আতঙ্কে তারা এদিক ওদিক দৌড়াতে থাকে। ঠিক তখন ইউবি দ্রুত জাম্প করে এক ডেমনের গলায় তলার চেপে ধরে। সে তাকে জিজ্ঞেস করে ডেমনরা রাজ্যের এই পাশে কি করছে। ঠিক তখন আরেক ডেমন ম্যাজিক ব্যবহার করে পাথরের টুকরোগুলোকে তাদের দিকে ছুড়ে মারে। ইউবি সহজে সেগুলোকে ঠেকিয়ে দেয়, আর এরপরে ক্রস একটা ডেমনকে শুট করে দেয়, কিন্তু তখন একটা ডেমন সেখান থেকে পালাতে থাকে। আরেক ডেমন পাথরের পিছনের দিকে লুকানোর চেষ্টা করে, কিন্তু সিলিকা তার স্কিল ব্যবহার করে চারদিকে সরানো পাথরগুলোকে ধুলায় পরিণত করে। ফলে ডেমনগুলো আবার দেখা দেয়। ডেমন তাদের উপরে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু ডাগাস তার আক্রমণ ব্লক করে আর ডেমন বাধ্য হয়ে পালিয়ে যায়। এক ডেমন ঘর থেকে পালিয়ে যায়, আর ইউবি যখন তাকে ধরতে পিছনে যায়, তখন দরজাটা কোনোভাবেই খোলে না। হঠাৎ দুটি ডেমন তার উপরে আক্রমণ করতে যায়, কিন্তু ক্রস ম্যাজিক ব্যবহার করে তাদের পোশাক মাটিতে আটকে দেয়। ফলে ইউবির পক্ষে তাদের ফেলে দেওয়া খুব সহজ হয়ে যায়। এভাবে তারা তিন ডেমনকে হারিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দৌড়ে শেষ ডেমনকে ধরার চেষ্টা করে। ডিমন মেয়েটিকে একটি গোলক ম্যাজিকের ভিতরে বন্দী করে নেয় আর তার সাথে নিয়ে যায়। ঠিক তখনই লয়েড আর বাকি সবাই সেখানে পৌঁছায় এবং সিদ্ধান্ত নেয় যে কোনোভাবে ডেমনটিকে থামাতেই হবে। ইউবি আর ক্রস সবার আগে তার কাছে পৌঁছে যায় আর পরিকল্পনা করে দুদিক থেকে তাকে ঘিরে ফেলবে, কিন্তু লয়েড আর বাকি একটু দেরিতে বাইরে আসে। লয়েডকে এখন থেকে খুব তীব্র এক ম্যাজিক সিগন্যাল অনুভব করে এবং তার বন্ধুদের বলে ডেমনটিকে যে কোনো মূল্যে ধরতেই হবে। ইউবি দ্রুত ডেমনটির পথ আটকে দেয় এবং ডেমন বুঝতে পারে সে চারদিক থেকে ঘেরা। লয়েড তাকে আত্মসমর্পণ করতে বলে, কারণ তাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন জানতে হবে, কিন্তু ডেমন লড়াইয়ের পথ বেছে নেয়। সে একটি ম্যাজিক সার্কেল তৈরি করে আক্রমণের জন্য, কিন্তু লয়েড সঙ্গে সঙ্গে সেই জাদুকে নিয়ন্ত্রণ করে উল্টো ফিরিয়ে দেয়। ফলে আক্রমণটি ডেমনের উপরে গিয়ে লাগে এবং সে পড়ে যায়। আর লয়েড সঙ্গে সঙ্গে মেয়েটিকে গোলক থেকে বের করে সে তাকে একটি বাড়িতে নিয়ে আসে। আর লয়েড ডিসাইড করে যে সে তাকে হিল করবে, কারণ এখন শুধু সে একজন যে সবকিছু বলতে পারবে, কারণ এখন সব ডেমন মরে গেছে। সিলিকা ও ইউবি লয়েডের হিলিং ম্যাজিক দেখে অবাক হয়ে যায়, কারণ তা খুব দ্রুতই কাজ করে। লয়েড যেন সে স্পেলটিতে কিছু পরিবর্তন করেছে, এই কথা শুনে সবাই অবাক হয়, কারণ কোনো স্পেলকে বদলানো সহজ না। কিন্তু লয়েড বলে তার শিক্ষক সবসময় তাকে জোর করে নতুন স্পেল স্ট্রাকচার বানাতে বাধ্য করতেন, যার ফলে এই কাজটি এখন তার কাছে কঠিন না। মেয়েরা আবার তার মাস্টার সম্পর্কে জানতে চায়, কিন্তু লয়েড শুধু বলে তিনি একজন বেশ অদ্ভুত মানুষ। ঠিক তখনই ডেমন মেয়েটি জ্ঞান ফিরে পায় আর ইউবি তাকে একের পর এক প্রশ্ন করতে থাকে। মেয়েটি ভয় বলে তার নাম ক্লিয়ার, কিন্তু ইউবি ভুল শুনে আর যা শুনেছে তাই নাম ধরে নেয়। ইউবি আবার তাকে জিজ্ঞেস করে
তাকে ডেমনরা কেন কিডন্যাপ করেছিল। আর প্লেয়ার জবাব দিতে আটকে যায়। তখন লয়েড তাকে শান্ত করে বলে তারা অ্যাডভেঞ্চারার যারা তাকে উদ্ধার করেছে, আর বলে কিছু বিষ্ট লোক এমন আছে যারা মনস্টারদের কন্ট্রোল করতে পারে। আর লয়েড তাকে জিজ্ঞেস করে এটা কি তার অ্যাবিলিটি ছিল যে ক্ষেতের মনস্টারদের কন্ট্রোল করছিল। প্লেয়ার কাঁপতে কাঁপতে স্বীকার করে আর বলে ডেমন তাকে জোর করে এমন করতে বাধ্য করেছিল। এখন যখন সব তাদের সামনে পরিষ্কার হয় তখন লয়েড আর বাকি সবাই শিওর হয়ে যায় ডেমনরা বড় আক্রমণের প্রস্তুতি নিচ্ছে এবং তাদের লক্ষ্য হবে স্তর, কারণ সেটি পুরো কিংডমের মূল প্রবেশদ্বার। লয়েড ও বাকিরা সিদ্ধান্ত নেয় তারা এখন শহরে ফিরে যাবে এবং প্রতিরক্ষা প্রস্তুত করবে। তারা ক্লেয়ারকে সাথে নিয়ে রওনা হয়। যখন তারা পথে বিশ্রাম নেয় তখন লয়েড অনুভব করে যে এক বিশাল মনস্টার সেনা শহরের দিকে যাচ্ছে এবং তাদের পিছনে আরো বড় একটি বাহিনী রয়েছে। তার ভয় হচ্ছে কারণ সে একা তাদের হারাতে পারবে না, এই জন্য সে একটা কঠিন সিদ্ধান্ত নেয়। সেই উবি এবং বাকিদের বলে তোমরা শহরে গিয়ে নাইটদের সতর্ক করো আর আমি ক্লেয়ারের সঙ্গে থাকবো, তার শক্তি ব্যবহার করে মনস্টারদের যতটা পারি থামিয়ে রাখবো। এদিকে শহরে হিরো অ্যালেন আরেক সমস্যায় পড়েছে। সে এখন একটা হোয়াইট মেস পার্টনার খুঁজে পায়নি যে লয়েডের জায়গা নিতে পারে, কারণ সে প্রত্যেক ক্যান্ডিডেটকে শুধু তার বাইরে গেট আপ দেখে রিজেক্ট করে দিত। তার পার্টির মেয়েরা বলে সর্বোচ্চ শক্তিশালী ক্যান্ডিডেটও 2 ম্যাজিক সার্কেল কাস্ট করতে পারে। লিনা বলে কিন্তু লয়েড একেবারে 3টি কাস্ট করেছিল। অ্যালেন তাদের কথা শুনে হাসে এবং লয়েডকে বোকা বলে উপহাস করে। ঠিক তখন একজন নাইট দৌড়ে এসে অ্যালেনকে জরুরি মেসেজ দেয়। সে রিপোর্ট করে যে ফরেস্ট পেট্রোল ইউনিট বিশাল একটি মনস্টার বাহিনীকে শহরের দিকে আসতে দেখেছে আর এখন তাদের দ্রুত হিরো সাহায্য দরকার। অ্যালেন আর তার পার্টির মেম্বার এটা শুনে শকড হয়ে যায়, কিন্তু অ্যালেন মিশন অ্যাকসেপ্ট করে নেয়। তখন নাইট খুশি হয়ে যায় আর দ্রুত বেরিয়ে পড়ে যেন এই সুসংবাদ বাকি নাইটদের কাছে পৌঁছাতে পারে। সে চলে যাওয়ার পর মেয়েরা তাকে বলে যে সে কি হোয়াইট মেজ ছাড়া এত বড় মনস্টার বাহিনী মোকাবেলা করতে পারবে। অ্যালেন বলে এটি রাজ্যের প্রতি তার দায়িত্ব আর সে প্রমাণ করতে চায় যে এখনো সেই সবচেয়ে শক্তিশালী। এখন তার টিমে একজন বেকার সাপোর্ট ম্যাচ হোক বা না হোক। অন্যদিকে লয়েড ও ক্লিয়ার পাহাড়ের কাছে পৌঁছে যায় যেখানে তারা দেখে আর একটা বিশাল মনস্টারের ঝাঁক। লয়েড বুঝতে পারে যদি 2টা মনস্টার বাহিনী একত্র হয় তাহলে শহর ধ্বংস হয়ে যাবে। সে বলে যেভাবে হোক মনস্টার গুলোকে থামাতে হবে। ক্লিয়ার বললে এই মনস্টার আসলে সাধারণ মনস্টার না, এরা ফরেস্ট বিস্ট যাদের দানবরা ব্রেন ওয়াশ করে ব্যবহার করেছে। তাই সে চায় না মনস্টারদের আঘাত লাগুক, নিজেকে সে কিছুটা দায়ী মনে করে। লয়েড তাকে দেখে বলে তুমি তো সত্যিকার এনিমেল লাভার। লয়েড তাকে কথা দেয় সে এমন একটা উপায় বের করবে যাতে মনস্টারদের কম কষ্ট হয়। ক্লিয়ার খুশি এবং প্রস্তাব দেয় হয়তো সে তার ক্ষমতা ব্যবহার করে মনস্টারে তাদের গুহায় ফিরিয়ে দিতে পারে, কিন্তু সে নিশ্চিত না এতগুলো মনস্টারকে একসঙ্গে নিয়ন্ত্রণ করতে পারবে কিনা। লয়েড বলে সে ক্লিয়ারের মানা ব্যবহার করে দক্ষতা বাড়িয়ে দেবে। ক্লিয়ার চেষ্টা করতে রাজি হয় আর সামনে এগিয়ে যায়, কিন্তু যখন সে স্পেল কাস্ট করতে যায় তখন স্পেল ব্যর্থ হয়, কারণ জঙ্গলের ভিতরে কোথাও একটা ডার্ক ডিভাইস ম্যাজিক সিগন্যাল নষ্ট করে দিচ্ছে। এদিকে শহরে অ্যালেন অ্যাডভেঞ্চারদের গিল্ডে যায়, সেখানে থাকা অ্যাডভেঞ্চারদের নিয়ে উপহাস করে আর বলে যে তারা এই মিশনের জন্য অনেক দুর্বল। এটা শুনে অ্যাডভেঞ্চারাসরা রেগে যায়। অ্যালেনের পার্টি মেয়েরা তাকে বলে যে সব এ র্যাঙ্ক আর তার উপরে পার্টি টাউনের বাইরে আছে। অ্যালেন তাদের নিয়ে আরো মজা করে আর তখন একটা অ্যাডভেঞ্চারার লড়াই করতে চায়। তখন তার বন্ধু তাকে আটকায়, কারণ তাদেরকে হিরোর সাথে লড়াই করা উচিত না। ভালো কপাল যে গিলমাস্টার সময় মতো চলে আসে আর কিছু হওয়ার আগে সবকিছু ঠান্ডা হয়ে যায়। গিলমাস্টার বলে যে তারা এখানে মনস্টারদের সাথে লড়াই করার জন্য আসছে, একে অপরের সাথে না। আর অ্যালেন হেসে ফলে তার পরিকল্পনা বলার জন্য। সে বলতে থাকে যে ফার্স্টে মিস ফাইট শুরু করবে তার সব থেকে পাওয়ারফুল স্পেল দিয়ে, কারণ সে চায় প্রথম আঘাতে সব মনস্টারদের শেষ করতে। এরপর সে নিজের নাইস আর বাকি ফাইটারদের লিড করবে যেন মনস্টারদের পিছনে থামিয়ে রাখতে পারে যতক্ষণে হোয়াইট মেস তাদের মানা পুনরায় রিচার্জ করছে। অ্যালেনের মনে হয় মনস্টারের বাহিনী তার এই পরিকল্পনার সামনে টিকতে পারবে না, কিন্তু বাকি অ্যাডভেঞ্চারাসরা ভাবে সে হয়তো পাগল হয়ে গেছে। অ্যালেন তাদের চেহারায় হতাশা দেখে ফেলে আর রেগে জিজ্ঞেস করে তোমাদের কি কিছু বলার আছে। একটা ম্যাচ ঘাবড়ে গিয়ে বলে যে তাদের কাছে এতটা পাওয়ার নাই যে একা হাতে এতগুলো মনস্টারদের শেষ করতে পারবে, আর বাকি সবাই তার কথা একমত হয় আর বলতে থাকে একটা মনস্টারকে মারা অনেক কঠিন বিষয়। অ্যালেন চিৎকার করে বলে এতটুকু তো ছোট বাচ্চারাও জানে। তখন তার নিজের পার্টি মেয়েরা তাকে বলে আমাদের এখন আর এত আত্মবিশ্বাস নেই, কয়েকদিন ধরে তোমার স্পেল পাওয়ার কমে যাচ্ছে আর এখন তুমি আগের মতো ম্যাজিক কাজ করতে পারছো না। অ্যালেন রেগে গিয়ে চিৎকার করে আর জিজ্ঞেস করে এত বড় কথা এতদিন তারা কেন লুকিয়ে রাখছে। মেয়েরা ধীরে বলে শুধু তুমি না, আমরা পার্টির সবার নিজেদের পারফরমেন্স সমস্যা অনুভব করছি। ঠিক সেই সময় থেকে যখন লয়েডকে পার্টি থেকে বের করে দেওয়া হয়েছিল। এটা শুনে অ্যালেন পুরো নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সে বলে তোমরা এতদিন চুপ থেকে আমাকে ধোকা দিয়েছো। রেনা শান্তভাবে বলে আমরা তোমাকে ধোকা দিইনি, তুমি নিজে অলস হয়ে গিয়েছিলে। হিরো হওয়ার পর থেকে তুমি আর কোনো ট্রেনিং করোনি, তুমি নিজের শক্তি কমে যাওয়া টের পাওনি, এটা আমাদের দোষ না। অ্যালেন হতবাক হয়ে যায়, সে আসলে ট্রেনিং করেনি। রাগে সে রেনাকে অপমান করে আর তার উপরে হামলা করে দেয়, কিন্তু রেনা সহজে তার আক্রমণ থামিয়ে দেয়। এতে অ্যালেন সবার সামনে আরো অপমানিত বোধ করে। লজ্জা সে সবার সামনে থেকে দৌড়ে পালিয়ে যায়, তার সঙ্গীরা তার পিছু নেয়, কিন্তু রেনা সেখানেই থাকে। অন্যান্য অ্যাডভেঞ্চাররা বলে যদি হিরো এত দুর্বল হয় তাহলে আমরা কিভাবে জিতবো, কিন্তু রেনা তাদেরকে শান্ত করে বলে এখন থেকে আমি কমান্ড দিব। সে অ্যানাউন্সমেন্ট করে যে এখন থেকে সে অ্যালেনের পার্টি ছেড়ে দিচ্ছে, কারণ অ্যালেন আর হিরো হওয়ার যোগ্য না, আমরা এখন সবাই মিলে লড়াই করব। এটা শুনে সব অ্যাডভেঞ্চারের মনে শান্তি আসে। রেনা আরো বলে
আমাদের জয়লাভের সবচেয়ে বড় চাবিকাঠি হলো একজন হোয়াইট ম্যাজকে খুঁজে বের করা, যার নাম হচ্ছে লয়েড। অন্যদিকে লয়েড ও ক্লিয়ার একটি ব্ল্যাক ম্যাজিক স্টোন খুঁজে পায় যা তার স্পেল ম্যাজিক ব্লক করছিল। লয়েড তাকে বলে আরেকটি জায়গায় আমি ম্যাজিক সিগন্যাল পেয়েছিলাম, আর এখান থেকে মনস্টারগুলোকে নিয়ন্ত্রণ করা হচ্ছে, আর আমাদের ওই ম্যাজিক স্টোনটা ধ্বংস করতে হবে। ক্লিয়ার বলে নিশ্চয়ই আশেপাশে আরো ম্যাজিক ডিভাইস আছে, কারণ এত বড় মনস্টারের ঝাঁককে শুধু একটা স্টোন থেকে নিয়ন্ত্রণ করা সম্ভব না। লয়েড জিজ্ঞেস করে তুমি কি ম্যাজিক সিগন্যাল অনুভব করতে পারো? ক্লিয়ার বলে হ্যাঁ, তবে খুব কাছাকাছি গেলে, দূর থেকে না। এটা শুনে লয়েড বলে এটাই যথেষ্ট হবে। তারপর সে নিজের সেন্স ম্যাজিক আর সার্চ ম্যাজিক মিলিয়ে দ্রুত অন্য ম্যাজিক স্টোনের লোকেশন গুলো খুঁজে বের করে ফেলে। ক্লিয়ার অবাক হয়ে যায় সে এটা কিভাবে করলো। লয়েড তখন সাথে সাথে ইনভিজিবিলিটি ম্যাজিক কাস্ট করে যেন সে মনস্টারদের চোখে না পড়ে যতটা সম্ভব কাছে গিয়ে ডিভাইস গুলোকে ভাঙতে পারে। ক্লিয়ার মনে মনে ভাবে এই লোকটা আসলে কি সত্যি কি মানুষ? তবুও সে লয়েডের সঙ্গে যায় আর তার পাওয়ার দিয়ে ম্যাজিক ডিভাইস গুলো নিষ্ক্রিয় করে দেয়। যখন সে এটা করে সাথে সাথে মনস্টারদের নিয়ন্ত্রণ ভেঙে যায় আর সেই জায়গায় ছেড়ে দেয়। এদিকে অ্যাডভেঞ্চাররা যুদ্ধের জন্য প্রস্তুত, কিন্তু নাইটরা তাদের পরিকল্পনা নিয়ে চিন্তায় পড়ে আছে। অ্যাডভেঞ্চার আর গিলমাস্টার এখন রিনার কথায় বিশ্বাস করতে শুরু করেছে, আর তাদের পুরো বিশ্বাস লয়েডের উপর রাখে। এর আগে যখন রিনা অ্যাডভেঞ্চারদের বলেছিল লয়েড তাদের পার্টি সিক্রেট হিরো ছিল, ওটা হোয়াইট ম্যাচ হয়ে, তখন অ্যাডভেঞ্চাররা কেউ বিশ্বাস করেনি, কিন্তু গিলমাস্টার বিশ্বাস করেছিল। তিনি রেনাকে বলেছিলেন এবার আমরা লয়েডের সাহায্য পাবো না, কারণ সে শহরের বাইরে একটি বিশেষ অভিযানে গেছে এবং এক সপ্তাহ পরেই ফিরবে। রেনা এটা শুনে বিস্মিত হয়েছিল, কিন্তু সে তৎক্ষণাৎ হিসাব করে বলেছিল লয়েড হয়তো আগে ফিরতে পারে, তোমরা তোমাদের জান আসা লয়েডের উপরেই রাখো। এখন যখন সবাই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে লয়েডই তাদের শেষ ভরসা, তাই গিলমাস্টারের আর চিন্তার কোনো কারণ নেই। ঠিক তখনই মনস্টার বাহিনী শহরে গেটে এসে পৌঁছায়, আর তখন রেনা আর্চার মেসকে অ্যাটাক শুরু করার নির্দেশ দেয়। এই হামলার কারণে মনস্টারের ফরমেশনকে দুর্বল করে দেয়, আর যখনই তারা এলাকায় ঢোকে ভয়ানক পানির ঢেউ তাদের বাইরে নিয়ে যায়। এতে লয়েড আর তার পার্টি ফিরে আসার জন্য আর একটু সময় পেয়ে যায়। খুব তাড়াতাড়ি রাত হয়ে যায় আর ইউএ গ্রুপ বিশ্রাম নেয়। এটা আশা করি যে তারা দ্রুত স্টারে পৌঁছে লয়েডকে সাপোর্ট করতে পারবে। এদিকে লয়েড আর ক্লিয়ার শেষ ম্যাজিক স্টোনের কাছে পৌঁছে যায়, সেটা নিষ্ক্রিয় করে দেয়। দুইজন খুশি হয়ে যায় যে এখন সব মনস্টার মুক্ত হয়ে গেছে, কিন্তু স্বাধীনতা পেয়ে তারা একে অপরের সাথে লড়াই শুরু করে। লড়াই করতে করতে তারা সেই ডিভাইসটিও ধ্বংস করে, এতে ক্লিয়ারের ইনভিজিবিলিটি ভেঙে যায়। মনস্টাররা ক্লিয়ারের দিকে তাকায় আর ক্লিয়ার ভয় পেয়ে যায়। ঠিক তখন লয়েড দ্রুত অন্যদিকে বাজি ফুটে শব্দ তৈরি করে আর তাদের দৃষ্টি ঘুরিয়ে দেয়। এদিকে রেনা আর বাকি সবাই মনস্টারদের থামানোর চেষ্টা করছে, কিন্তু ঠিক তখনই তাদের অর্ধেক গ্রুপ মনস্টার অ্যাটাকে আহত হয়ে যায়। সবচেয়ে খারাপ ব্যাপার হচ্ছে এটা যে আরো অনেক দানব তাদের দিকে ছুটে আসছিল, আর যখনই সবাই তাদের আশা ছেড়ে দিতে যাচ্ছিল ঠিক তখন একটি শক্তিশালী ফায়ার স্পেল মনস্টারদের হারিয়ে দেয়। সবাই খুশি হয়ে যায় যখন তারা ইউবি আর তার সঙ্গীদের যুদ্ধের ক্ষেত্রে আসতে দেখে, কারণ এর অর্থ হচ্ছে লয়েডও খুব কাছাকাছি আছে। এদিকে লয়েড মনস্টারদের দুটি দলের সাথে এক ধরনের খেলা খেলছিল, যারা তাকে ধরতে চায় সে ক্রমাগত বাঁচতে থাকে আর দৌড়াতে থাকে, কিন্তু সে বুঝতেছিল তার স্ট্যামিনার একটা লিমিট আছে। ক্লিয়ারও দেখে যে লয়েড শুধু অ্যাটাক ডজ করতেছে, আক্রমণ করছে না, আর তার মনে হয় যে এর কারণ হলো সে বলেছিল মনস্টারের যেন আঘাত না লাগে। ক্লিয়ার তাকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। যখন সে ধীরে ধীরে চিন্তিত হচ্ছিল তখন ক্লিয়ার গান গাইতে শুরু করে। যখনই মনস্টার তার গান শুনে তারা তাদের রাগ ছেড়ে দেয়, শান্তভাবে জঙ্গলের দিকে ফিরে যায়। এটা দেখে লয়েড অবাক হয়ে যায়, সে ক্লিয়ারকে জিজ্ঞেস করে সে কিভাবে দানবদের নিয়ন্ত্রণ করলো। তখন ক্লিয়ার বললে তার পাওয়ার শুধু মনস্টারদের কন্ট্রোল করে না, বরং সে তাদের হৃদয়ের অনুভূতি তাকে বুঝিয়ে দেয়। সে শুধু দানবদের বলেছিল বাড়ি ফিরে যাও। লয়েড ক্লিয়ারকে ধন্যবাদ দেয় যে সে তার জীবন বাঁচিয়েছে, আর বলে যে এখন তাদের স্টারে ফিরে যাওয়া উচিত, যেখানে ইউবির দল ডিফেন্স ফোর্সকে সহায়তা করছে। কিন্তু এদিকে তাদের সাহায্য সত্ত্বেও দানবরা খুব দ্রুত মানুষের উপরে হার্ড হয়ে যাচ্ছে। লড়াইয়ের সময় রিনাও আহত হয়, আর কিছুক্ষণ পর মনস্টার ডিফেন্স ফরমেশন ভেঙে ভেতরে ডুবে পড়ে। সবাই আশা ছেড়ে যায়, কিন্তু তখনই তারা ক্লিয়ারের গান শুনতে পায়, যেটা লয়েডের সাপোর্ট ম্যাজিকের কারণে লাউড স্পিকারে পুরো ভলিউমে বাজছিল। তার গান দ্রুতই দানবদের শান্ত করে দেয়, আর সে বলে কোনো মানুষ অথবা আর কোনো মনস্টার উপরে অ্যাটাক না করে সরাসরি পাহাড়ের দিকে চলে যায়। সবাই এটা দেখে অবাক হয়ে যায়। লয়েড ক্লিয়ারকে বলে যে তার অসাধারণ জাদু এখানে অনেকগুলো প্রাণ বাঁচিয়েছে, কিন্তু যুদ্ধ এখনো শেষ হয়নি, কারণ রোমগোলেমের একটি বিশাল রূপ শহরের দিকে আসছে। আর লয়েড ডিসাইড করে যে ওদেরকে যে কোনো মূল্যে থামাতেই হবে। এদিকে আমরা দেখি যে মিশাল শহরের মানচিত্র দেখছে আর ভাবছে যে স্টার হয়তো মনস্টারের হামলায় ধ্বংস হয়ে গেছে, কিন্তু ঠিক তখন একটা লোক হঠাৎ সামনে আসে আর বলে যে তারা ফ্রন্টলাইন থেকে রিপোর্ট পেয়েছে। মিশাল ভাবতে থাকে হয়তো ফাইনালি স্টার অবশেষে তার দখলে এসেছে, কিন্তু সেই লোক বলে যে দানবদের দল ভেঙে গেছে। মিশাল এটা শুনে বিশ্বাস করতে পারছে না যে তার প্ল্যান সফল হয় নাই। এদিকে আমরা লয়েডকে দেখি যেখানে ক্লিয়ার বলে যে সে গোলেমের সাথে কথা বলতে পারে না। তখন লয়েড তার সার্চ স্পেল ব্যবহার করে চারপাশে স্ক্যান করে আর বুঝতে পারে যে অ্যাডভেঞ্চাররা দেওয়ালের বাইরে একত্রে জমা আছে। সে ক্লিয়ারকে বলে দ্রুত যাওয়ার। লয়েড তার এনশনমেন্ট ম্যাজিক ব্যবহার করে তাদের গতি বাড়িয়ে দেয়। দুইজন তখন গোলেমকে ডস করে আর অ্যাডভেঞ্চারদের কাছে পৌঁছে যায়। সে গর্তের উপর দিয়ে জাম্প করে আর নাইট এতে দেখে অবাক হয়ে যায় যে সে কি এনশনমেন্ট ম্যাজিক ব্যবহার করেছে। লয়েড বাকিদের সাথে মিলে যায় আর ডাগাস তাকে বলে যে দানবরা পিছনে সরে যাচ্ছে। লয়েড বলে এটি ক্লিয়ারের কারণে, কিন্তু সে এটাও জানায় যে এখনো গোলেমের মোকাবেলা বাকি। হঠাৎ সে হাঁটুতে পড়ে যায় এবং সবাই বুঝতে পারে যে তার মানা শেষ হয়ে যাচ্ছে, কিন্তু সে বলে সে ঠিক হয়ে যাবে আর সবাইকে মনে করিয়ে দেয় যুদ্ধ এখনো শেষ হয়নি। গিলমাস্টার অবাক হয়ে যায় যে ক্লিয়ার লয়েডের সাথে কেন আছে, কিন্তু লয়েড সবাইকে বলে ক্লিয়ারে খেয়াল রাখো। তখন গিলমাস্টার নাইটস দিয়ে অর্ডার দেয় যে তাকে প্রোটেক্ট করো, আর গিলমাস্টার খুশি হয় যে লয়েড ফিরে এসেছে আর
তাকে তাদের শেষ আশা বলে। লয়েড এটা শুনে কনফিউজড হয়ে যায়। তখন রিনা ব্যাখ্যা করে যে অ্যালেন এই লড়াইতে অংশ নেয়নি, কারণ তারা অ্যাডভেঞ্চার টিমের সাথে ঝগড়া হয়েছিল। লয়েড শক হয়ে যায় যে সে সবাইকে একা ছেড়ে দিয়েছে, আর সে দেখে রিনা আহত। সে তার ম্যাজিক ইউজ করে তার চিকিৎসা করে, কিন্তু রিনা বুঝতে পারে লয়েড তার সীমার খুব কাছে, কারণ সে অনেক মানা ব্যবহার করেছে। রিনা বলে যে তারা লয়েডের সাপোর্ট ম্যাজিকের কারণে হিরো পার্টি তৈরি করতে পারছিল, কিন্তু তারা কখনো রিয়েলাইজ করতে পারে নাই যে লয়েড তাদের দলের জন্য কতটা জরুরি ছিল, যতক্ষণ না তারা তাকে পার্টি থেকে বের করে দেয়। আর সে লয়েডের কাছে ক্ষমা চায় যে তখন সে তাকে সাপোর্ট করতে পারেনি। এদিকে গোলেম তাদের দিকে এগিয়ে আসে আর নাইস তাদের উপরে আক্রমণ শুরু করে, কিন্তু দ্রুতই বুঝে যায় যে তাদের তলোয়ারে কোনো প্রভাব গোলেমের উপর পড়ছে না। গোলেম তাদের এক ঘুষিতে উড়িয়ে ফেলে। মেচ আর আর্চার তাদের স্পেল দিয়ে আক্রমণ করে, কিন্তু তাতেও কোনো ফল হয় না, আর সবাই বুঝতে পারে যে তারা এই যুদ্ধ হারতেছে। তখন লয়েড সিদ্ধান্ত নেয় সে তাদের উপর এনশানমেন্ট ম্যাজিক করবে। সে বলে একবারে সে কেবল একটি দলের উপর স্পেল দিতে পারে, তবুও তার শক্তি দেখে সবাই অবাক হয়ে যায়, কারণ সাধারণ জাদুকররা এমনটাও করতে পারে না। লয়েড সবাইকে বাফ করে, কিন্তু সতর্ক করে যে এর প্রভাব বেশিক্ষণ থাকবে না, তাই যুদ্ধ তাদেরকে দ্রুত শেষ করতে হবে। গোলেম এগিয়ে যায় নার্সদের দিকে, কিন্তু ইভি বলে তারা লয়েডের এনশানমেন্ট ম্যাজিকের কারণে জিততে পারবে। রিনা একটি গোলেমের অ্যাটাক ডিফেন্ড করে আর সবাইকে বলে ভয় পেও না। এদিকে ইউবি গোলেমকে অর্ধেক কেটে ফেলে, এতে সবাই মোটিভেট পায় যে তারা লয়েডের ম্যাজিকের সাহায্যে যুদ্ধ জিতবে। সবাই মনোযোগ দিয়ে লড়াই শুরু করে। প্রস আর্চারকে শেখায় কিভাবে মেজদের সাথে মিলেমিশে কাজ করবে, যেন সে ফায়ার আরো ব্যবহার করে গোলেমকে ফেলে দেওয়া যায়। এদিকে ডাগাস সিলিকাকে রক্ষা করে। মেসরা তাদের সর্বোচ্চ শক্তিতে লড়াই করে। লয়েড টাওয়ার থেকে লড়াই দেখে আর আশা করে যেন তারা জিতে যায়। ইউবি দেখে এখন শুধু একটি গোলেম বাকি আছে। একটা ওরিয়র তার উপরে আক্রমণ করে, কিন্তু তার তলোয়ার ভেঙে যায় আর গোলেম তাকে মেরে নিচে ফেলে দেয়। ইউবি বুঝতে পারে যে লর্ডের স্পেল শেষ হয়ে গেছে। নাইটরা পিছনে সরে যায় যখন গোলেম গেটের দিকে এগিয়ে যায়। ঠিক তখন ইউবি তার সামনে দাঁড়িয়ে যায় আর গোলেম আক্রমণের জন্য তৈরি হয়, কিন্তু রিনা লাফে তাকে সরিয়ে দেয় আর ডাগাস নিজের শিল্ড দিয়ে প্রাণপণে আঘাত ঠেকায়। তবু সে নিচে পড়ে যায়। লয়েড তার অবশিষ্ট মানা ব্যবহার করে ইউবিকে শক্তি দেয়। ইউবি দলের সবাইকে বলে তাকে সাপোর্ট করতে। তারপর সে গোলেমের দিকে ছুটে যায়। ট্যাঙ্ক গোলেমের আক্রমণ ব্লক করে আর ইউবি তাকে মাঝখান থেকে কেটে ফেলে। এতে গোলেম ভেঙে টুকরো হয়ে যায়। সবাই দেখে যে যুদ্ধ শেষ হয়ে গেছে, এই জন্য সবাই জিতের উৎসব শুরু করে, কিন্তু লয়েড শুধু খুশি যে ফাইনালে সব শেষ হয়েছে। তারপর সে ক্লান্তিতে পড়ে যায়, কিন্তু আমরা দেখি যে দূর থেকে উইলিয়াম সব দেখছিল আর সে অনুভব করে যে লয়েড তার নতুন দলের সাথে অনেক ভালো করছে। অন্যদিকে গ্রিস মিশেলকে জানে যে তাদের পরিকল্পনা ব্যর্থ হয়েছে, কিন্তু সে বুঝতে পারে মিশেল আগে থেকে সেখান থেকে চলে গেছে। এতে গ্রিস রাগে পুরো ঘর ভেঙে ফেলে আর মিশেলকে তাদের প্ল্যান ব্যর্থ হওয়ার জন্য দোষ দেয়। সে কসম খায় যে সে তাকে মেরে ফেলবে, যে তার পুরো পরিকল্পনা নষ্ট করেছে। এদিকে আমরা লয়েডকে দেখি সে এক হোটেলে বিশ্রাম নিচ্ছে। ইউবি তাকে বলে যে আর সারাদিন শুধু তুমি ঘুমিয়েছিলে, কিন্তু লয়েড মনে করে সে পড়ে গিয়েছিল কারণ সে এখনো যথেষ্ট শক্তিশালী নয়। কিন্তু ইউবি তাকে বলে যে সে যেন তার সাথে যায়। এরপরে ইউবি তাকে তাদের দেখায় যাদের লয়েড বাঁচিয়েছে। তারা সবাই অপেক্ষা করছে তাকে ধন্যবাদ দিতে। তারা লয়েডকে নিজেদের রক্ষক ডাকতে থাকে, কিন্তু এত মানুষ দেখে লয়েড ভয় পেয়ে দরজা বন্ধ করে দেয়। ইউবি বলে বাইরে সবাই শুধু তোমার সাথে দেখা করতে চায়, কিন্তু লয়েড জানালা দিয়ে লুকিয়ে পালিয়ে যায়। তারপর উইলিয়াম মার্লিনের বাড়িতে যায়, সেখানে তার টিম ও লিলি বসেছিল। লিলি তাকে ফ্যান্টম অ্যালকেমিস্ট বলে, কারণ তার জানা আছে সে পোষণ তৈরি করছিল, কিন্তু উইলিয়াম বলে সে তথ্য সম্রাট বেশি মনোযোগ দিচ্ছিল। আর সে মার্লিনকে জানায় লয়েডকে আগের পার্টি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, কিন্তু সে বলে চিন্তা করো না, কারণ এখন সে একটি স্ট্র্যাং দলের সদস্য। আর উইলিয়াম এটাও বলে সে এখনো লয়েডের সাথে কথা বলেনি, কিন্তু সে এটা জানে লয়েড তার অ্যাবিলিটিতে এখনো পুরোপুরি কনফিডেন্স নাই। সে আরো বলে লয়েডের আত্মবিশ্বাস কম থাকার কারণ সে জানে না সে আসলে কতটা শক্তিশালী। আর মার্লিন জানে যে তার কারণে লয়েডের ভেতরে কনফিডেন্সের কমতি আছে, কিন্তু সে বলে সে চায় না লয়েড যেন তার মতো ভুল আর না করে। অন্যদিকে লয়েড ভাবছে শহরের সবাই কেন তার পিছনে লাগছে। তার বন্ধুরা তাকে বলে সবাই তোমাকে ধন্যবাদ জানাতে চায়, কারণ সে শহরকে বাঁচিয়েছে, কিন্তু তার মনে হয় সে তো যুদ্ধের সময় খুব বেশি কিছু করেনি। তার বন্ধুরা তাকে বোঝায় যে তাকে নিজের উপর আরো আত্মবিশ্বাস রাখা উচিত। তখন লয়েড সিদ্ধান্ত নেয় যে সবার সামনে যাবে। সবাই তার প্রশংসা করে, কিন্তু লয়েড মনে করে তাদের আসলে নাইস আর অ্যাডভেঞ্চারদের প্রশংসা করা দরকার ছিল, কারণ আসলে মনস্টারদের সাথে তারাই লড়াই করছে। কিন্তু সবাই বুঝতে পারে লয়েডই তাদের বাপ করেছিল, আর সবাই তাকে স্টারের হিরো বলে ডাকতে শুরু করে। এদিকে অ্যালেন সব সত্য জানতে পারে। তার দলের সদস্যরা তাকে বলে এখন থেকে তুমি আর হিরো না, কারণ শহরকে সে রক্ষা করতে পারেনি। এরপর অ্যালেন তার বন্ধুদের বলে তাদের স্টার ছেড়ে চলে যেতে হবে, আর বলে যে সে আর এখানে থাকতে চায় না, কারণ সবাই এখন লয়েডকে হিরো মানে। এদিকে আমরা উইলিয়ামকে দেখি সে মার্লিনের দলের সঙ্গে বসে মদ খাচ্ছে। সে বলে তাদের সঙ্গে পান করা বড় সম্মানের ব্যাপার, কিন্তু সবাই জানে যে সে আসলে সাইবিলকে মনে করার জন্য আসছে। তারা আলোচনা করতে থাকে শত্রুরা কি কোনো নতুন চাল চালছে। উইলিয়াম বলে ডেমনরা বেস্ট ম্যাজিক ইউজ করে মনস্টারদের নিয়ন্ত্রণ করছে এবং তাদের লক্ষ্য হলো শহর দখল করা। তারা ভাবে তারা এখনো কেন এসব করছে। এরপর সন্দেহ করে হয়তো ডেমন কিং ফিরে এসেছে, কিন্তু মার্লিন বলে সে তো মারা গেছে, তাকে বহু বছর আগে সাইবেল তার নিজের জীবন কুরবান করে পরাজিত করেছিল। থর তাকে বলে শান্ত হও, কারণ এটা একটা সম্ভাবনা কিন্তু নিশ্চিত না। আর সবাই সিদ্ধান্ত নেয় যে যাই হোক পৃথিবী রক্ষা করতে হবে, তাদের যা করার দরকার তাই করবে, কারণ এটা সাইবেলের ফিউচারের স্বপ্ন ছিল। লর্ডের পার্টিকে রাজা ডাকেন, সেখানে তাদের পরিচয় হয় এক নোবেলের সাথে যার নাম অ্যাবেল। সে তাদের স্টার রক্ষা করার অ্যাডভেঞ্চার নামে চিনে ফেলে এবং নিজের প্রাসাদে আমন্ত্রণ জানায়।
জানায়। সেখানে তাদের সাথে ক্লিয়ারের দেখা হয়, সবাই তাকে জিজ্ঞেস করে তোমাকে কি আমন্ত্রণ জানিয়েছে, কিন্তু অ্যাবেল ব্যাখ্যা করে সে তার অতিথি, আর সেটাও বলে যে এই অঞ্চলের লর্ড সে। এটা শুনে সবাই অবাক হয় যে এত কম বয়সী সে লর্ড, কিন্তু অ্যাবেল বলে দেখতে যতটাই তরুণ লাগুক সে অনেক পুরনো এবং নিজেকে তরুণ রাখতে প্রতিদিন কঠোর পরিশ্রম করতে হয়। এছাড়াও সে কথা দেয় ভবিষ্যতে তাদের কিছু গোপন কৌশল শেখাবে। সবাই এটা জেনে আরো অবাক হয় যে ক্লিয়ার আসলে ফরেস্ট কিংডমের দ্বিতীয় রাজকুমারী, আর অ্যাবেল বলে তার ম্যাজিক ইউনিক, তাই তাকে শত্রুর হাতে পড়তে দেওয়া যাবে না। অ্যাবেল জানে তাদের জন্য একটি মিশন আছে আর বলে যে কিংডম তাকে আবার নিয়ে যাবে। এই জন্য সে চায় তারা যেন ক্লিয়ারকে রাজধানীতে পৌঁছে দেয় এবং সে চায় লয়েডের দল এই দায়িত্ব নিক। লয়েড প্রথমে ভাবে এটা তো নাইটদের কাজ, রাজকুমারীকে রক্ষা করা তাদের দায়িত্ব, কিন্তু অ্যাবেল বোঝে সে চায় সেই কাজ যেন লয়েডের টিম করে, কারণ নাইস লোকদের দৃষ্টি আকর্ষণ করে। তারা ক্লিয়ারকে নিয়ে রওনা দেয় আর ক্লিয়ার সবাইকে বলে আমার সাথে নর্মাল থাকো, কিন্তু ক্রস আর ডাগাস ক্লিয়ারের সাথে স্বাভাবিকভাবে কথা বলতে পারে না, কারণ সে মনে রাখে সে একজন রাজকুমারী। কিন্তু ইউভি তার গ্লাভস খুলে হাত বাড়িয়ে দেয় আর বলতে থাকে তার সাথে কাজ করতে সে খুব উৎসাহিত, আর সবাই ওয়াদা করে যে তাকে রক্ষা করার জন্য তারা পুরো চেষ্টা করবে। 10 দিন পরে লয়েড জানায় যে সামনে একটি শহর আছে, সেখানে তারা বিশ্রাম নিতে পারে। আর ইউভি ক্লিয়ারকে বলে যে শহরটি তার হট স্প্রিং এর জন্য বিখ্যাত, কিন্তু ক্লিয়ার বলে সে আগে কখনো এমন জায়গায় যায়নি। ক্রস ভাবতে থাকে যে ইউভি তার কাজ সিরিয়াসলি করছে না, কিন্তু ডাগাস ব্যাখ্যা করে যে সে শুধু একটু এনজয় করতে চায়। লয়েড তাদেরকে জিজ্ঞেস করে এর মানে কি। ক্রস বোঝায় যে এটা একটা জরুরি মিশন, কিন্তু ক্লিয়ারকে ক্লান্ত করার জায়গায় সে তাকে বিশ্রাম নেওয়ার সুযোগ দিচ্ছে। এরপরে তারা হট স্প্রিং এ পৌঁছে যায় আর মেয়েরা স্নান শুরু করে। ইউভি ক্লিয়ারকে ডাকে সমাজের সাথে যোগ দাও, কিন্তু ক্লিয়ার লাজুকভাবে বলে সে অন্যদের সাথে স্নান করতে অভ্যস্ত না। সিলিকা বুঝতে পারে এটা তার প্রথম অভিজ্ঞতা, তাই ইউভি তাকে বলে ভয় পেও না। অন্যদিকে ছেলেরা একে অপরে পিঠ ঘষে দিচ্ছে আর লয়েড ভাবতে থাকে হয়তো ডিমন তাদের উপরে হামলা করে ক্লিয়ারকে না আবার কিডন্যাপ করে, তাই সে আরো শক্ত করে মাসতে থাকে এবং ভাবে যদি ডেমনরা ক্লিয়ারকে অপহরণ করতে কোনো অ্যালার্ট ফোর্স পাঠায়। এই জন্য সে সিদ্ধান্ত নেয় দলকে সবসময় প্রস্তুত থাকতে হবে। এরপরে লয়েড সবাইকে বলে যে তারা শহরে আরো 2 দিন থাকবে, আর সিলিকা ভাবতে থাকে যে এটা একটা ভালো বুদ্ধি, যেন পরে শহরে আগে সবাই প্রস্তুতি নিতে পারে। ইউভি সবাইকে বলে তাদের মতামত কি, তখন ডাগাস বলে তাকে নতুন গিয়ার কিনতে হবে। সিলিকা বলে তারও কিছু প্রয়োজন আছে, এই জন্য সবাই সিদ্ধান্ত নেয় কিছুদিন তারা শহরে থাকবে। পরের দিন আমরা দেখি যে ডাগাস শিল্ড দেখছে, আর ইউভি তাকে জিজ্ঞেস করে সে কি দেখছে। ডাগাস বলে তার একটি নতুন শিল্ড দরকার, কিন্তু সে তার পুরোনো শিল্ডের একটি ভালো রিপ্লেসমেন্ট খুঁজে পাচ্ছে না, আর সে বলে যে শহরে ওয়েপেন শপে অলরেডি খুঁজেছে। তখন ক্লিয়ার তাকে জানে যে কাছে একটি ভাঙাচোরা দোকান আছে, আর ডাগাস সেখানে গিয়ে দেখার সিদ্ধান্ত নেয়। যখন সে দোকানে পৌঁছায় দেখে দোকানটা অনেক পুরোনো আর ভাঙাচোরা, কিন্তু দোকানটা ভালো মানের জিনিসে ভর্তি। দোকানদার তাকে দেখে জিজ্ঞেস করে সে কি কোনো ঝামেলা করতে আসছে। ডাগাস বলে না, আমি তো শুধু অস্ত্র দেখছি। সে দেখে যে শিল গুলো অসাধারণ, কিন্তু সে বুঝতে পারে না দোকানটা এত ভাঙাচোরা আর পুরোনো কেন, কারণ এখানকার অস্ত্র অনেক চমৎকার আর অসাধারণ। ঠিক সেই সময় কিছু অ্যাডভেঞ্চাররা দোকানে ঢুকে আর দেখে যে ডাগাস এখানে অস্ত্র কেনার জন্য আসছে। তারা হাসতে হাসতে বলে এই দোকানে ভালো কিছু আছে বলে মনে করো। তাদের লিডার ডাগাসকে দেখে মন্তব্য করে যে তার অস্ত্র চেনার চোখ নেই। দোকানদার বিরক্ত হয়ে যায় কারণ এরা তাকে প্রায়ই বিরক্ত করে আর বলে যে তাদের কারণে সে দোকানদারি করতে পারে না, কিন্তু তাদের লিডার বলে যে দোকানদার নিজের কাজ ঠিক মতো করে না, তাই দোকানে এমন অবস্থা। ডাগাস প্রথমে মনে করে এরা হয়তো ধার নেওয়া লোক, কিন্তু তারা জানে যে এমনটা না, আর তখন তারা বুঝতে পারে ডাগাস এই শহরের না। পরে তার চামচা বলে যে তাদের লিডার এ র্যাঙ্কার, যার নাম গ্যালেন। তাদের মনে হয় ডাগাস তাদের সামনে কিছুই না, কিন্তু ডাগাস ভাবতে থাকে গ্যালেন তার মূল্যবান সময় এই দোকানে কেন নষ্ট করছে। তখন গ্যালেন বলে দোকানদার জেদি মানুষ। গ্যালেন দোকানের সবচেয়ে দামি জিনিসটি কিনতে চায়, কিন্তু দোকানদার সেটা দিতে অস্বীকার করে, কারণ সে মনে করে গ্যালেন তার যোগ্য না। গ্যালেন রেগে গিয়ে হুমকি দেয় তো দাঁত ভেঙে দেবো, আর ডাগাসের বিশ্বাস হয় না, এর আবার নিজেকে অ্যাডভেঞ্চারাস বলে। তার দলের একজন ডাগাসকে লো র্যাঙ্কার মনে করে আর তাকে ঘুষি মারার চেষ্টা করে, কিন্তু ডাগাস শুধু হাত বাড়িয়ে সেটি থামিয়ে দেয় এবং খুব সহজে তাকে হারিয়ে দেয়। বাকি লোকেরা তাকে দেখে হুমকি দেয় যে তারা সবাই মিলে ডাগাসকে মারবে। ঠিক তখন ডাগাস তার শিল বের করে আর তাদের সবাইকে ধাক্কা মেরে দূরে ফেলে দেয়। সবাই অবাক হয়ে যায় তার শক্তি দেখে, আর গ্যালেন ডাগাসের র্যাঙ্ক জানতে চায়। ডাগাস জানে আমি এস র্যাঙ্কের। এটা শুনে সবাই ভয়ে পালিয়ে যায়, আর দোকানদার অবাক হয়ে যায় যে এটা সে আগে কেন বলে নাই। ডাগাস তখন বলে যে র্যাঙ্ক নিয়ে অহংকার করা তার ভালো লাগে না। তখন দোকানদার তাকে বলে তার কাছে ডাগাসের জন্য একটি অনুরোধ আছে। অন্যদিকে লয় তার সাপোর্ট ম্যাজিক উন্নত করার চেষ্টা করছে। সে ইউবিকে বলে যে সে নতুন স্পেল ম্যাজিকও শিখতে চায়। ইউবি জিজ্ঞেস করে তুমি কি আরো ফ্যান্সি ম্যাজিক মানে হামলা করার ম্যাজিক ট্রাই করতে চাইছো। লয়েড বলে যে সে শিখতে পারে, কিন্তু তার প্রতিভা সিলিকার মতো না, কারণ সিলিকা একদম অন্য লেভেলের। এদিকে আমরা দেখি যে সিলিকা জঙ্গলের ভিতরে শক্তিশালী ফায়ার ম্যাজিকের ট্রেনিং করছে, আর গত যুদ্ধের কথা মনে করে সে বুঝতে পারে যদি লয়েড না হতো তাহলে তার আগের লড়াই হেরে যেত, তাই সে ভাবে তাকে আরো শক্তিশালী হতে হবে। সে তার স্টাফ বের করে আর সুপার ফায়ার ম্যাজিক ইউজ করার চেষ্টা করে, কিন্তু নিজের মানার উপরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সে বলে যে অনেকদিন ধরে ট্রেনিং করছি, তারপর আমার স্পেল ইউজ করতে কষ্ট হচ্ছে। তবুও সে হাল ছাড়ে না, সিদ্ধান্ত নেয় যে সে বারবার চেষ্টা করবে। ইউবি বলে যে সিলিকা একজন জিনিয়াস, আর সে ছোটবেলা থেকে তার ট্যালেন্টের জন্য অনেক প্রশংসা পেয়েছে। আর ক্লিয়ার ভাবতে থাকে হয়তো সিলিকা সবসময় থেকে অদ্ভুত থেকেছে, কিন্তু ইউবি বলে যে তার ট্যালেন্টই শুধু তাকে অসাধারণ বানায় না, আর সে একটা অতীত মনে করে যখন সে সিলিকাকে ট্রেনিং করতে দেখেছিল। ইউবি বলে যে সিলিকা যতবারই ব্যর্থ হোক না কেন, কিন্তু সে কখনো হার মানে না। সিলিকা
সিলিকা বারবার ভুল করে কিন্তু তারপরে ট্রেনিং করা বাদ দেয় না, আর অবশেষে সে একটি বিশাল ফায়ার ম্যাজিক্যাল রুম তৈরি করতে সক্ষম হয়। আর সে খুশি হয়ে যায়, কিন্তু হঠাৎ সে তার ভারসাম্য হারায় আর তার স্পেল ভেঙে যায়, যা একটি বিস্ফোরণ ঘটায়। সিলিকা ভাবে আমার থেকে একটু ভুল হয়ে গেছে, কারণ সে একটু পাগল টাইপের, আর ভাবতে থাকে ট্রেনিং বন্ধ করবো নাকি। ঠিক তখনই সে শব্দ শুনতে পায়, সে মনে করে হয়তো কোনো মনস্টার, কিন্তু দেখা যায় ওখানে ডাগাস এসেছে আর সিলিকা তাকে দেখে খুশি হয়ে যায়। এরপরে গল্প ফ্ল্যাশব্যাকে চলে যায় যখন দোকানদার ডাগাসকে লেজেন্ডারি শিল্ড অ্যাজিস দেখিয়েছিল। সে বলতে থাকে যে এটি পৃথিবীর সব থেকে শক্ত উপাদান দিয়ে তৈরি, এটা কোনো আচরণ না লেগে যে কোনো আঘাত সহ্য করতে পারে। তখন ডাগাস বুঝতে পারে এই শিল্ড লেজেন্ডারি কেন, কিন্তু দোকানদার বলে যে এটা এত ভারী যে কেউ ঠিক মতো ব্যবহার করতে পারে না। ডাগাস ভাবতে থাকে এই জন্য হয়তো দোকানদার গ্যালেনের গ্রুপকে এটা বিক্রি করে নেয়, কিন্তু দোকানদার বলে যে না, তাদের সাথে আরো বড় ঝামেলা আছে, আর দোকানদার এটা জানে না যে তারা শিল্ডের বিষয়ে কিভাবে জানতে পারবো। দোকানদার ভাবতে থাকে ডাগাসকে এটা দিতে, কিন্তু একটি শর্তে। সে ডাগাসকে বলে জঙ্গলের ভিতরে যে ধামাক হয়েছে সেটা কারণ জানতে হবে। দোকানদার বোঝায় যে তার কারণে সবাই আতঙ্কে আছে, কারণ লোকেরা ভাবে যে মনস্টার আর ডিমন তার পিছনে পড়ে থাকে। আর দোকানদার ওয়াদা করে যে এই মিশনটা কমপ্লিট করার পর সে ডাগাসকে শিল্ড দিয়ে দিবে। এখানে সিলিকার বিশ্বাস হয় না যে সবাই তাকে মনস্টার ভেবেছে, কিন্তু ডাগাস বোঝায় যে এটাতে তাদের কোনো ভুল নেই। তখন সিলিকা দেখে যে তার স্পেলের কারণে স্পিরিম অদৃশ্য হয়ে গেছে। ডাগাস দোকানদারকে সব কথা বোঝায়, আর সিলিকা তার কর্মের জন্য লজ্জা পায় এবং ক্ষমা চায়। সে দোকানদারকে বলে যে সে তার ম্যাজিক দিয়ে ভাঙা জায়গাগুলো ঠিক করে দিয়েছে, যেটা সে ভেঙে ফেলেছিল। দোকানদার বলে কোনো সমস্যা নেই, কারণ কারো কোনো ক্ষতি হয় নাই। দোকানদার খুশি হয়ে ডাগাসকে শিল্ড দিতে রাজি হয় আর বলে যে সে সবসময় থেকে এমন একজনকে শিল্ড দিতে চেয়েছিল যে তার শক্তির জন্য অহংকার করবে না, সেটা হচ্ছে ডাগাস। সন্ধ্যায় ডাগাস তার বন্ধুদের নতুন শিল্ড দেখায় আর সিলিকা জানায় যে সে নতুন এক স্পেল শিখেছে। তখন ইউবি এক্সাইটেড হয়ে যায় সেটা দেখার জন্য। লয়েড বলে যে তাকে আরো পরিশ্রম করতে হবে, কিন্তু ইউবি তাকে বলে যে তুমি এত তাড়াহুড়া করো না, আর সে সবাইকে নিয়ে রেস্টুরেন্টে খাওয়ার জন্য ইনভাইট করে। এর পরের দিন সকালে প্রায় শহর ঘুরে দেখে আর ভাবতে থাকে সে কিভাবে আরো শক্তিশালী হবে, কারণ তার বন্ধুরা সবাই ইতিমধ্যে প্রোগ্রেস করছে। সে ঠিক করে নতুন একটি অস্ত্র নেবে এবং কোথাও প্রশিক্ষণ করবে, কিন্তু পরে জানতে পারে সব তো সে আগে থেকেই করে ফেলেছে। এই জন্য সে বুঝতে পারে না সে কিভাবে আরো ইমপ্রুভ করবে। এরপর সে একটি ছেলের সঙ্গে ধাক্কা খায় যার নাম লিন, আর সে অনুভব করে যে ক্রস একজন অ্যাডভেঞ্চারার। তখন সে পার্টি তৈরি করার জন্য সাহায্য চায়। দুইজন শহরে অ্যাডভেঞ্চারের গিল্ডে যায়, সেখানে যেখানে লিন ক্রসকে ধন্যবাদ জানায় তার অনুরোধ মেনে নেওয়ার জন্য। কিন্তু পরবর্তীতে আমরা জানতে পারি ক্রস তাকে মানা করতে পারে না, কারণ লিনকে দেখে তার প্রতি মায়া হয়েছিল। সে বুঝতে পারে যে লিন একজন আর্চার, আর ভাবতে থাকে যে তার পার্টি কেন নাই, কারণ আর্চার একা লড়াই করার জন্য ঠিক হয় না। এরপর ক্রস কিছু অ্যাডভেঞ্চারের কথা শুনে যারা লিনকে অপমান করে বলতেছিল অপদার্থ ই র্যাঙ্কার, আর তারা ভাবতে থাকে যে ক্রস তার সাথে পার্টনারশিপ কেন করলো, কারণ সে একটা বোচা। লিন স্বীকার করে যে সে ই র্যাঙ্কে আটকে আছে এবং নিজেকে অযোগ্য মনে করছে, কিন্তু ক্রস তাকে উৎসাহ দেয় এবং মিথ্যা বলে যে সে নিজের লো র্যাঙ্কে আটকে আছে। এরপর ইউবি একটি মিষ্টির দোকানে যাচ্ছে আর সে মনে করে যে সে মোটা হচ্ছে, কিন্তু পরে ভাবে যে সে ঠিক আছে কারণ সে কঠোর পরিশ্রম করছে। এই সময় সে দেখে যে একটা নোবেল একজন ছেলেকে গালি দিচ্ছে, কারণ তার জামা কাপড়ে কাদা লেগে গেছে তার কারণে। নোবেল নির্দেশ দেয় যে ছেলেটিকে শাস্তি দেওয়া হবে। সেখানে থাকা লোকেরা ভাবে তাকে থামানোর জন্য, কিন্তু সবাই ভয় পায় কারণ সে একটি শক্তিশালী পরিবার থেকে এসেছে। গার্ড ছেলেটির দিকে আক্রমণ করতে চায়, কিন্তু ইউবি তাকে থামিয়ে দেয়। নোবেল ইউবিকে বোকা বলে তাচ্ছিল্য করে, তাকে জিজ্ঞেস করে সে কি জানে না আমি আসলে কি, আর ইউবি বলে সে জানে না। সে নোবেলকে নিয়ে উপহাস করে কারণ সে একজন শিশুর সাথে লড়াই করছে। তখন নোবেল তার গার্ডকে ইউবির উপরে হামলা করার অর্ডার দেয়, কিন্তু ইউবি সহজে তাদের হামলা থামিয়ে দেয়। এরপর আমরা ক্রস এবং লিনকে দেখে যারা একটা রেস লাইনের বাসা দেখতেছে, আর আমরা জানতে পারি তাদের মিশন হচ্ছে ওইগুলোকে মারা। ক্রস মনে করছে যে কোস্টেল লিনের জন্য সহজ হবে। ক্রস স্টোরেজ ম্যাজিক ব্যবহার করে তার অস্ত্র বের করে, কিন্তু লিন অবাক হয় কারণ সে এটা কিভাবে করতে পারলো। ক্রস বুঝতে পারে যে সে ভুল করে ফেলেছে, আর সে তাকে মিথ্যা বলে এটা আমার বন্ধু আমাকে শিখিয়েছে, আর এটা একমাত্র স্পেল যা সে ব্যবহার করতে পারে। ক্রস তার অ্যারো দিয়ে রেড লাইনে কোরকে ভেঙে ফেলে আর লিনকে চেষ্টা করার জন্য বলে, কিন্তু লিন যখন অ্যারো দিয়ে হামলা করে তার হামলা মিস হয়ে যায়। ক্রস বুঝতে পারে যে লিনকে ট্রেনিং দিতে হবে। এদিকে ইউবি গার্ডসকে বলে হার স্বীকার করে নাও, আর নোবেল রাগে ফেটে পড়ে যে সে একটা মেয়েকে হারাতে পারছে না। তখন সে লোকদের কথা শুনতে পায় যে ইউবি একজন এস র্যাঙ্ক অ্যাডভেঞ্চার। নোবেল তার মেজকে গোপনে সংকেত পাঠায় যে ভিড়ের মাঝে লুকিয়ে আছে, আর সে তার স্পেল ইউজ করে ইউবিকে শিকল দিয়ে বেঁধে ফেলে। ইউবির মনে হয় তার শক্তি শেষ হয়ে যাচ্ছে, আর গার্ডরা তাকে শেষ করার জন্য আক্রমণ করে দেয়, কিন্তু ঠিক তখনই এক রহস্যময় মহিলা তাকে রক্ষা করে। নোবেল নির্দেশ দেয় মাঝখানে এসো না, কারণ আসল মজা তো কেবল শুরু হয়েছে। আর সে বলতে থাকে যে সে ইউবিকে শাস্তি দিতে চায় কারণ সে তাকে অপমান করেছে, কিন্তু হঠাৎ মহিলাটা অদৃশ্য হয়ে যায়, দ্রুত গার্ডসদের বেহুশ করে দেয়। নোবেল অবাক হয়ে যায় যে এটা কি হলো, যখন সে বুঝতে পারে যে তার মেয়েও বেঁচে নেয়, আর তখন ইউবির চারপাশে চেন ভেঙে যায়, আর সে হতবাক হয়ে যায় যে মহিলাটি এত দ্রুত আর শক্তিশালী কিভাবে, আর সে ভাবতে থাকে কি অদ্ভুত নারী। নোবেল তখন হয়রানি হয়ে যায় যে তার গার্ড কিভাবে হেরে গেল। এরপর ওই মহিলা নোবেলকে জিজ্ঞেস করে সেও কি তাদের মতো শেষ হতে চায়। এটা শুনে নোবেল ভয় পেয়ে পালিয়ে যায়। এরপর ইউবি তার জীবন বাঁচানোর জন্য মহিলাকে ধন্যবাদ জানায়, আর ভাবতে থাকে যে সে মহিলার মতো শক্তিশালী কিভাবে হবে। মহিলা তাকে সতর্ক করে তাড়াহুড়ো করো না, কারণ তুমি নিজের বয়স অনুযায়ী ইতিমধ্যে অনেক শক্তিশালী। কিন্তু ইউবি তাকে লর্ডের বিষয়ে জানায় আর
বোঝায় যে সে তার মতো শক্তিশালী হবে, কারণ সে সবসময় তার উপরে নির্ভর করে আসছে। মহিলা বুঝতে পারে ইউবি লয়েডের পার্টির, আর সে সিদ্ধান্ত নেয় যে ইউবিকে প্রশিক্ষণ দেবে। আর যখন সে তার হুডি উঠায় তখন আমরা বুঝতে পারি যে এটা আসলে লিলি। অন্যদিকে আমরা লয়েডকে দেখি যে তার সাপোর্ট স্পেল নিয়ে পড়ছে, কিন্তু তার বন্ধুরা লক্ষ্য করে যে সে খুবই ক্লান্ত দেখাচ্ছে। তারা বলে বাইরে যাও, তোমার মনটা পরিষ্কার করো, কিন্তু লয়েড বলে আমি ঠিক আছি। সে জানে যে তার কাছে আনন্দ নেওয়ার মতো সময় নেই। তখন ক্লেয়ার তাকে শহর দেখানোর প্রস্তাব দেয়। ক্লেয়ার লয়েডকে এমন একটি জায়গায় নিয়ে যায় যেখানে সে রিল্যাক্স করতে পারে, আর সে জানে ইউবি তাকে এই সম্পর্কে আগে জানিয়েছিল। আর সে আরো বলে সে খুশি যে তার সাহায্য করতে পারছে, সবকিছু পর লয়েড তার জন্য যা করেছে। লয়েড ক্লেয়ারকে জিজ্ঞেস করে যে স্পেলটি সে ব্যবহার করে, মানে যে ম্যাজিক দিয়ে সে মনস্টারদের সাথে কথা বলে, তাহলে এনশিয়েন্ট ম্যাজিক। ক্লেয়ার বলে তুমি ঠিক বলছো, আর সে এটাও জানায় যে সে তার বংশ পরম্পরায় পেয়েছে এই ম্যাজিক। লয়েড অবাক হয়, সত্যি এটি সম্ভব? এবং ভাবছে সে কি এটা শিখতে পারবে। ক্লেয়ার বলে এটা সম্ভব না, কারণ ম্যাজিক ব্যবহার করার ক্ষমতা জন্মগত হতে হবে। সে ব্যাখ্যা করে কেউ যদি জন্মগত ভাবে এর ক্ষমতা না রাখে এবং সেটা ইউজ করার চেষ্টা করে, তাহলে তাকে ডিভাইন ব্যানের মধ্যে যেতে হয়। সে লয়েডকে বলে এসব বিষয় সহ্য করতে নেই, কারণ এটা প্রকৃতির নিয়ম মানা হয়। লয়েড অদা করে যে ভবিষ্যতে সে আর এমন কোনো রিসার্চ করবে না। অন্যদিকে ক্রস লিনকে শেখায় কিভাবে তার স্পেল ব্যবহার করা উচিত এবং তার অ্যাকুরেসি উন্নত করার টিপস দেয়। লিন একটা স্লাইপকে হিট করে নেয়, ক্রস তাকে বলে করে এম করার জন্য, আর লিন তার পরবর্তী তীর দিয়ে কোর ভেঙে ফেলে। লিন খুশি হয়ে যায়, আর ক্রস মনে করে সে খুব দ্রুত শিখছে। দুইজন মিলে স্লাইমদের হারিয়ে দেয়, আর ক্রস ভাবতে থাকে তাদের এত সময় লাগার কারণ হলো এই আর্সার র্যাপিড ফায়ার, অর্থাৎ একের পর এক দ্রুত অ্যারো চালাতে পারে না। তারা স্লাইমের ম্যাটেরিয়াল কালেক্ট করতে যাচ্ছিল, ঠিক তখন একটি বড় স্পাইডার সামনে আসে, আর তারা বুঝতে পারে এটা একটা হাইরিং মনস্টার। প্রথমে তারা পালানোর কথা ভাবে, কিন্তু জানে যে কোয়েস্ট শেষ করতে হলে স্লাইম থেকে ম্যাটেরিয়াল দরকার। ক্রস তাকে শুট করার চেষ্টা করে, কিন্তু পরে তার মনে পড়ে যে তার শিল ভাঙতে অনেক আক্রমণ করতে হবে। লিন তাকে র্যাপিড ফায়ার করার নির্দেশ দেয় এবং তাকে একটি উপায় বলে। লিন ক্রসকে বলে সে যেন তার স্টোরেজ ম্যাজিক ব্যবহার করে দ্রুত রিলোড করে। ক্রস এটা চেষ্টা করে আর বারবার স্পাইডারের উপরে আক্রমণ করার, অবশ্যই তার শিল ভাঙতে সক্ষম হয়। তারপর তারা অ্যাডভেঞ্চারাস গিল্ডে আবার ফিরে আসে, যেখানে তারা রিসেপশনিস্টকে দেখায় যে তারা কোন মনস্টারকে পরাজিত করেছে, আর সবাই অবাক হয় যে তারা স্পাইডারকে হারিয়েছে। ক্রস লিনকে সমস্ত ক্রেডিট দিতে দেয় যাতে সবাই তার প্রতি সম্মান দেখায়, কিন্তু লিন জিজ্ঞাসা করে এটি কি ঠিক হবে, কিন্তু ক্রস তাকে বোঝে আমার জন্য কোনো পার্থক্য নেই, কারণ তুমি আমাকে সাহায্য করছো একটা নতুন টেকনিক শিখতে। লিন ক্রসকে ধন্যবাদ জানায় আর তাকে জিজ্ঞেস করে সে এত স্কিল কিভাবে। তখন ক্রস জানে যে সে আসলে এস র্যাঙ্কের। এটা দেখে লিন নিজের চোখকে বিশ্বাস করতে পারে না, আর তাকে বিরক্ত করার জন্য দুঃখ প্রকাশ করে। অন্যদিকে আমরা ইউবিকে একটি জঙ্গলে দেখি, সেখানে সে লিলি থেকে তার নাম জিজ্ঞেস করে, কিন্তু লিলি বলে আমাকে তুমি লিলির ডাকো, আর ইউবি জানে যে এটি ভুল না, আর তার একটু লিলির উপরে কিছুটা সন্দেহ হয়, কিন্তু তারপরেও তার মনে হয় সে তাকে বিশ্বাস করতে পারে। লিলি স্টোরেজ ম্যাজিক ব্যবহার করে তার অস্ত্র বের করে এবং ইউবিকে বলে নড়াচড়া না করে একটি গাছ কেটে দেখাও, কিন্তু ইউবি মনে করে এটা অসম্ভব। তখন লিলি তার সর্ড স্কিলের ইউজ করে দূর থেকে গাছ কেটে দেয়। এটা দেখে ইউবি অবাক হয়ে যায়, সে এটা কিভাবে করলো। লিলি বলে যে সে তার মানা ইউজ করেছে, আর ইউবিকে বলে যে একবার যখন এটার অভ্যেস হয়ে যায় তাহলে এটা খুব সহজ। ইউবি তার এই স্কিল ট্রাই করে, কিন্তু বারবার ব্যর্থ হয়। লিলি মনে করে তার সমস্যা হচ্ছে কোথায়, এটা তো একটি সহজ টেকনিক। সে ইউবিকে জিজ্ঞেস করে তুমি স্ট্রং কেন হতে চাও। তখন ইউবি বলে যে সে তার এস র্যাঙ্ক অ্যাডভেঞ্চার হওয়ায় নিজের মাথার উপর নিয়েছিল এবং ভেবেছিল যে সে সবচেয়ে শক্তিশালী, কিন্তু যখন সে লয়েডের সঙ্গে দেখা করে তখন সে বুঝতে পারে যে লয়েড সম্পূর্ণ অন্য লেভেলে, আর এই জন্য সে তার সমতুল্য হওয়ার চেষ্টা করছে। হঠাৎ একটি মনস্টার লিলির উপর আক্রমণ করে, আর ইউবি অনুভব করে যে সে লিলিকে বাঁচানোর জন্য সময় মতো তার কাছে পৌঁছাতে পারবে না। তখন সে সর্ড স্কিলের ইউজ করে মনস্টারকে অর্ধেক কেটে ফেলে। লিলি ইমপ্রেসড হয়ে যায় যে ইউবি এটা করতে সক্ষম হয়েছে, কিন্তু ইউবি এক্সপ্লেন করে যে তার শরীর নিজে নিজে কাজ করেছে, কিন্তু এরপরে তার মনে হয় লিলি আসলে কোনো বিপদে ছিলই না। তখনই তার শরীর ভারী হয়ে যায়, সে ঘুমিয়ে পড়ে। লিলি ভাবতে থাকে লয় সত্যি ভালো সাথে খুঁজে পেয়েছে। সন্ধ্যা সবাই ভাবতে থাকে যে ইউবি এখন বাড়ি ফিরে আসে নাই কেন, আর সবাই তাকে হোটেলের রুমের বাইরে ঘুমিয়ে থাকতে পায়, কারণ লিলি তাকে সেখানে ছেড়ে গেছে। পরের দিন সবাই তাদের যাত্রা শুরু করার জন্য প্রস্তুত হয়, আর লয়েড মনে করে যে সে একমাত্র যে প্রোগ্রেস করতে পারেনি, কিন্তু সবাই জানে যে সে তার ম্যাজিক উন্নত করেছে। লিলি মার্লিনকে জানায় যে সে ইউবিকে ট্রেন করেছে এবং তাকে হোটেলে ছেড়ে দিয়েছে, কিন্তু মার্লিন মনে করে এটি ঠিক না, কারণ সেও তো লয়েডকে দেখতে চায় এবং তার পার্টির সঙ্গে দেখা করতে চায়। অন্যদিকে গ্রিস তার মাস্টারকে রিপোর্ট দেয় এবং জানায় যে সে স্টারে হামলায় ব্যর্থ হয়েছে, আর সে ক্লেয়ারকে খুঁজে পাচ্ছে না। তার মাস্টার তাকে মনে করিয়ে দেয় যে সে 4 মহান জেনারেলের একজন, আর তাকে মিশন কমপ্লিট না করায় বকতে থাকে, আর হুমকি দেয় যদি সে সফল না হয় তাকে জেনারেল পদ থেকে সরিয়ে ফেলা হবে। এরপরে গ্রিস ভাবছে যে সে কিভাবে ক্লেয়ারকে খুঁজে পাবে যখন তার কাছে কোনো ক্লু নেই। তখন মিশাল তার সামনে আসে এবং মনে করিয়ে দেয় যে সে এখনো তার কাজের পারিশ্রমিক দেয়নি। মিশাল জানে যে ক্লেয়ার ক্যাপিটালে যাচ্ছে, কিন্তু তাকে এস র্যাঙ্ক অ্যাডভেঞ্চাররা গার্ড দিচ্ছে, আর সে তাকে ধরতে সাহায্য করার প্রস্তাব দেয়। এরপর আমরা ইউবি পার্টিকে দেখি যারা ক্লেয়ারের ক্যাপিটালের দিকে যাচ্ছে। হঠাৎ তারা কিছু আসার শব্দ শুনতে পায়, কিন্তু দেখতে পায় যে এটি শুধু একটি খরগোশ। লয়েড তার সার্চ স্পেল ইউজ
ইউজ করে আশেপাশে দেখতে থাকে আর বুঝতে পারে যে পুরো এলাকায় কোনো ডিমান্ড নেই। এই জন্য সবাই সিদ্ধান্ত নেয় একটু বিরতি নেওয়া যাক। লয়েড অনুভব করে যে তার বন্ধুরা শক্তিশালী হয়েছে কারণ তার আত্মবিশ্বাসে দেখাচ্ছে, আর সে চিন্তিত হয় কোনো কারণে আমি যেন তাদের বোঝা না হয়ে যায়, কারণ তার প্রোগ্রেস থেমে গেছে। কিন্তু ইউমি তাকে বলে যে তোমার অ্যাবিলিটির উপরে কনফিডেন্স রাখো। অন্য সবাই জানায় যে তারা কঠোর পরিশ্রমের মাধ্যমে শক্তিশালী হয়েছে, শুধু এই জন্য তারা যেন লয়েডের সমতুল্য হতে পারে। ইউমি তাকে বোঝায় যদি তার নিজের আত্মবিশ্বাস না থাকে তবে সে কখনো ইমপ্রুভ করতে পারবে না। সবাই তার সঙ্গে একমত হয়। তখন লয়েড কথা দেয় যে সে এখন থেকে তার অ্যাবিলিটির উপর সন্দেহ করবে না। এদিকে আমরা ক্যাপিটালে মার্লিনকে দেখি যে মহলের ভিতরে যেতে চাইছিল, কিন্তু গার্ডরা তাকে থামিয়ে বলে তাকে সেদিকে যাওয়া এলাও না। কিন্তু সে তার ম্যাজিক ব্যবহার করে তাদের নিয়ন্ত্রণ করে আর পরে সে ভিতরে চলে যায়। আর রয়্যাল লাইব্রেরিতে এক স্পেল ব্যবহার করে একটি গোপন দরজা রিভিল করে। এরপর সে তার বন্ধু লোয়েনের সঙ্গে দেখা করে যে তাকে ভিতরে ডাকে আর বলতে থাকে ডিমন লর্ডের ছেলে মেয়ে এবং ক্রিসি উপরে রাজত্ব করছে। সে আরো জানায় যে ডিমন লর্ড হারার পর তারা চুপচাপ রয়েছে, কিন্তু মার্লিন এটা ভাবতে থাকে যে লোয়েন তার রিসার্চ ল্যাব মহলে কেন লুকিয়ে আছে, আর তার মনে হয় হয়তো রাজা তার প্রতি অনেক বিশ্বাসী। লোয়েন বুঝায় যে এমন কিছু না, সে তো শুধু মার্লিনের ম্যাজিকের বিষয় পড়ছে আর তাকে কপি করার চেষ্টা করছে, এই জন্য সে এখানে আছে। মার্লিন ভাবতে থাকে যে লোন এমনটা কেন করবে। তখন সে বলতে থাকে কারণ তুমি এনশানমেন্ট ম্যাজিক ইউজ করে কোনো মন্ত্র না বলে স্পেল কাস্ট করা শিখেছিলে, আর স্টোরেজ ম্যাজিক কোনো স্টাফ ছাড়া ইউজ করার টেকনিক শিখেছিলে। কিন্তু মার্লিন বলে যে সে একজন গবেষক না, সে একটি বই দেখায় এবং জানায় যে এটা অর্ধেক অংশ হারিয়েছে, কিন্তু সে ভাবে এটাতে এখনো ডেমন লর্ডকে সিল করার পাওয়ার আছে। লোয়েন জিজ্ঞেস করে ডেমন লর্ডকে আবার ফিরে আসবে। তখন মার্লিন এক্সপ্লেন করে যে আমি নিশ্চিত না, কিন্তু সবসময় প্রস্তুত থাকা ভালো। অন্যদিকে আমরা লর্ডের পার্টিকে দেখি যখন তারা জানাচ্ছে যে ক্যাপিটালের কাছাকাছি পৌঁছে গেছে, আর লর্ড আবার তার সার্চ স্পেল ব্যবহার করে, কিন্তু এবার অনুভব করে যে কিছু তো অদ্ভুত আছে। তখন হঠাৎ অদ্ভুত ধোঁয়া তাদের ঘিরে ফেলে আর সিলিকা তার ম্যাজিক ব্যবহার করে তাকে সরাতে চায়, কিন্তু সে অনুভব করে যে তার স্টাফ সামন করতেই পারছে না। লর্ড এক্সপ্লেন করে তারা ম্যাজিক ব্যবহার করতে পারবে না কারণ এই ধোঁয়া তাদের বানাতে বাধা দিচ্ছে, আর তার মনে হয় এর পিছনে ডেমনের হাত আছে। কিন্তু সে এটা চিন্তা করে যে যদি তারা জঙ্গলে থেমে থাকে তাহলে মনস্টার তাদের উপরে হামলা করবে। এই জন্য সে পরামর্শ দেয় যে সবাইকে কাছাকাছি শহরে চলে যাওয়া ভালো। এদিকে লোন জানায় যে সে বইটি স্টাডি করেছে আর এতে এখনো সাইবেলেট মানা আছে। তখন মার্লিন মনে করে এটা হয়তো তার শেষ ইচ্ছে। সে এক্সপ্লেন করে যখন লোন গিমার টাচ করেছিল তখন সে অনুভব করেছিল যে সে তার সাথে আরামদায়ক, আর সে মনে করে তার মধ্যে চুজেন ওয়ান হওয়ার দক্ষতা আছে, ঠিক যেমন তার এবং সাইবেলের মতো। লোন এটাও বলে যে তারও চুজেন হওয়ার জন্য অনেক দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। কিন্তু মার্লিন রিভিল করে যে সে লর্ডকে সাইবেল থেকে বেশি শক্তিশালী করতে চেয়েছিল, এই জন্য তাকে অনেক কঠিন কাজ দিয়েছে। কিন্তু এখন তার মনে হয় লর্ড এই জন্য চলে গেছে কারণ সে কখনো তার অনুভূতিগুলো বুঝতে পারেনি। এখন সে জানে যে ক্লিয়ারকে স্কোর করে ক্যাপিটালে আনছে। লোয়েন প্রশ্ন করে সে কি আমাদের সঙ্গে দেখা করতে চায়। তখন মার্লিন মানে যে সে লর্ডকে মিস করছে কারণ এত দীর্ঘ সময় ধরে কখনো তার আলাদা হয়নি। অন্যদিকে লর্ড সিলিকার মানা ইনহ্যান্স করে যার কারণে এখন সে তার স্টাফ সামন করতে পারে, আর সে তার ম্যাজিক ব্যবহার করে ধোঁয়া উড়িয়ে দেয়। তখন তারা বুঝতে পারে যে তারা অলরেডি শহরের ভেতরে আছে, কিন্তু সেখানে তাদের সাক্ষাৎ ব্রিজ আর তাদের লোকদের সঙ্গে দেখা হয়। সে বলে সবকিছু পরিকল্পনার মতোই চলছে। ক্লেয়ার ব্রিজকে চিনতে পারে যে এটাই সেই ব্যক্তি যে একসময় তাকে বন্দী করেছিল, আর তখন ব্রিজ বলে এখনো ক্লিয়ারের প্রয়োজন আছে, তাই তাকে ফিরিয়ে নিয়ে যেতে হবে। লয়েড তার বন্ধুদের বাফ করে এবং সবাই যুদ্ধের জন্য প্রস্তুত হয়। আর তখন ডিমন তাদের স্টাফ বের করে নেয়। ইউবি তার তলোয়ার দিয়ে তাদের উপরে অ্যাটাক করে। সিলিকা ফায়ারবল দিয়ে ব্লাস্ট করে আর ক্রস তার র্যাপিড ফায়ার টেকনিক দিয়ে তাদের শুট করে, কিন্তু সে দ্রুতই বুঝতে পারে যে তার অ্যারো গ্রিসের উপরে কাজ করছে না। গ্রিস সরাসরি ক্লিয়ারের উপরে আক্রমণ করে, কিন্তু ডাগাস তার শিল্ড দিয়ে তাকে রক্ষা করে। ইউবি পিছন থেকে গ্রিসের উপরে আঘাত করে, কিন্তু তার তলোয়ার লাগার আগেই থেমে যায়। আর তখন লয়েড বুঝতে পারে যে গ্রিস মানা কবচ পড়েছে। গ্রিসও দ্রুত বুঝতে পারে যে লয়েড স্টার হিরো, আর সে লয়েডের উপরে আক্রমণের জন্য প্রস্তুত হয়। সিলিকা দ্রুত তার বার্সি স্পেল ব্যবহার করে আর গ্রিস হঠাৎ অদৃশ্য হয়ে যায়। লয়েড আর তার বন্ধুরা বুঝতে পারে সে তাদের পিছনে এসেছে, আর ডিমন তাদের ঘিরে ফেলে। ঠিক তখনই মাটির ভিতর থেকে বরফ উঠে গ্রিস এবং তার লোকদের ফ্রিজ করে দেয়। একজন বিস্ট হিউম্যান আসার বলে সে ক্লেয়ারকে তাদের হাতে দিবে না। এই সময় মিশাল দূর থেকে এসব দেখছে এবং ভাবছে ধোঁয়া আরো শক্তিশালী করে তুলতে হবে, কিন্তু উইলিয়াম পিছন থেকে আসার বলে যে সেই ধোঁয়া শেষ করতে এসেছে। দুইজনে লড়াইয়ের জন্য প্রস্তুত হয়। মিশাল স্পেল দিয়ে অ্যাটাক করে, কিন্তু উইলিয়াম সঙ্গে সঙ্গে তার পিছনে চলে আসে এবং বলে যে সে তার ছোট ছোট ট্রিক্স দেখতে পারে। মিশাল লক্ষ্য করে যে উইলিয়াম একটি পোষণ ব্যবহার করে তার আক্রমণ প্রতিহত করেছে, আর উইলিয়াম মেনে নেয় যে সে একজন অ্যালকেমিস্ট। তখন মিশাল ভাবে যে হয়তো এটাই সেই ব্যক্তি যার সম্পর্কে তারা কথা বলেছিল। বিস্ট এবং লয়েড এবং তার বন্ধুদের কাছে আসে। ক্লেয়ার তাকে চিনতে পারে, সে তার শৈশবের বন্ধু থেরিয়ন, যে আইস ক্রিস্টাল হিরো নামে পরিচিত। থেরিয়ন বলে যে সে তাদের বিশ্বাস করে না আর তাদের দুর্বল বলে, কিন্তু ক্লেয়ার বলে ভালোভাবে আচরণ করো। ইউ বলে যে আইস ক্রিস্টাল হিরোর বিষয়ে বলা হয় যে তার অ্যাটিটিউড খারাপ। ক্লেয়ার তার ব্যাগ দেখে জানায় যে এটা সে তার জন্য শৈশবে তৈরি করেছিল। ইউবি তাকে নিয়ে উপহাস করতে থাকে, কিন্তু তখন গ্রেস তার বরফ থেকে মুক্তি পায়। থেরিয়ন আবার তাকে ফ্রিজ করতে চায়, কিন্তু এটি কাজ করে না। গ্রেস ইমপ্রেসড হয়ে যায় যে সে কোনো জাদু ছাড়াই শুধু শরীর দিয়ে আইস ম্যাজিক
ব্যবহার করতে পারে। সে বুঝতে পারে যে থেরিয়ন কোনো সাধারণ বিস্ট হিউম্যান না। থেরিয়ন তাকে জানায় যে তার শরীরে আইস ম্যাজিক কাজ করে না, আর বলে যে তাকে তার শক্তিকে গ্রিসকে বোঝানোর প্রয়োজন নেই, কারণ সে এখন মরতে চলেছে। থেরিয়ন তার বরফ দিয়ে তাকে চাপা দেওয়ার চেষ্টা করে, কিন্তু গ্রিস বেঁচে যায়। মেয়েরা সাহায্য করতে চায়, কিন্তু থেরিয়ন বলে তার সাহায্য প্রয়োজন নেই। সে চিৎকার করে এবং লড়াইয়ের সময় গ্রিসকে গালি দেয়। তখন বাকি সবাই বুঝতে পারে যে তার অ্যাটিটিউড সত্যিই খারাপ। গ্রিস তার অ্যাটাক ডজ করে এবং তার হাত চার্জ করে। লয়েড বোঝায় যে সে কম্পাস মারা ব্যবহার করছে এবং সবাইকে সতর্ক করে যে কোথাও লুকিয়ে পড়ো, কিন্তু থেরিয়ন শুনে না, সরাসরি গ্রিসের সঙ্গে ধাক্কা খায়, যার কারণে একটি বড় বিস্ফোরণ হয়। এদিকে উইলিয়াম লড়াই দেখে বলে যে সে গ্রিসকে হালকাভাবে নিয়েছিল, কিন্তু দেখে যে মিশেল পালিয়ে গেছে। লয়েড বিস্ফোরণ থেকে সবাইকে বাঁচায় এবং খুশি হয় যে তার বন্ধুদের কোনো সমস্যা হয়নি, কিন্তু সে বুঝতে পারে যে গ্রিস ক্লেয়ারকে নিয়ে তার পরিকল্পনা অনুযায়ী চলে গেছে। থেরিয়ন তার বরফের শক্তি ব্যবহার করে তার কাছে পৌঁছানোর চেষ্টা করে, কিন্তু সেখানে পৌঁছানোর আগেই তার বরফ ভেঙে যায়। লয়েড তাকে বলে প্রথমে শান্ত থাকো, আমার কাছে একটি পরিকল্পনা আছে, কিন্তু থেরিয়ন তার সাথে কাজ করতে না করে দেয়। তখন লয়েডের বন্ধু তাকে বোঝায় যে পাগলের মতো কাজ করবে না এবং তাকে স্মরণ করিয়ে দেয় যে সে একা জাহাজে উঠতে পারে নাই। লয়েড বলে তাদের থেরিয়নের সাহায্য প্রয়োজন আছে, আর থেরিয়ন ফাইনালি রাজি হয়, কিন্তু বলে যে সে তার পথে যেন না আসে। এই সময় মিশেল প্রকাশ করে যে শিপ আসলে একটি গবেষণা ল্যাব, আর গ্রিস বিস্মিত হয় যে তাকে আগে ব্যবহার করা হয়নি। মিশেল বোঝায় যে এটি শুধুমাত্র একটি প্রোটোটাইপ যা সম্প্রতি চালু হয়েছে। গ্রিস ভয় পায় যে কোথাও এটি ধ্বংস হয়ে যেতে পারে, কিন্তু মিশেল তাকে আশ্বস্ত করে যে সব ঠিক হবে, কারণ এটি একটি চমৎকার পাওয়ার দিয়ে তৈরি। মিশেল গ্রিসকে ডিমন কিং এর শরীরের একটি অংশ দেখে এবং প্রকাশ করে যে এতে এখনো ম্যাজিক্যাল শক্তি আছে। সে বলে সে তার লাভ স্লোসকে বিশ্লেষণ করেছে এবং এখন এটি ইনফিনিটি এনার্জি তৈরি করতে ব্যবহার করতে পারে। মিশেল জানায় যে সে কয়েক মাস্টারের উপরে এই পরীক্ষা চালাচ্ছে এবং সে তাদের নিয়ন্ত্রণ করে টাকা উপার্জনের জন্য এক্সাইটেড যদি তার পরীক্ষা সফল হয়। তখনই অ্যালার্ম বাজে এবং তারা দেখে থেরিয়ন আর বাকি সবাই সেখানে পৌঁছে গেছে। মিশেল হতবাক হয় যে এটা কিভাবে সম্ভব হলো। তখন আমরা জানতে পারি থেরিয়ন বরফের টুকরো তৈরি করছে, আর তখন লয়েড রিভার্স গ্র্যাভিটি ম্যাজিক ব্যবহার করে তাদের নিচে পড়ে যেতে থেকে বাঁচাচ্ছে। আর সবাই শিপের উপরে উঠে পড়ে এবং গ্রিস দ্রুত তাদের মোকাবেলার জন্য আসে। সে আক্রমণের জন্য প্রস্তুত হয়, আর লয়েড তার সাপোর্ট ম্যাজিক ব্যবহার করে বন্ধুদের বাপ করে। গ্রিস তাদের উপরে হামলা করে, কিন্তু থেরিয়ন তার অ্যাটাক থেকে বাঁচে এবং পাল্টা আঘাত করে। গ্রিস বলে তারা কখনো তার শিল্ড ভাঙতে পারবে না। লয়েড তখন তার উপরে স্পেল ব্যবহার করে, আর থেরিয়ন তার ম্যাজিক অ্যাক্টিভেট করে। সিল্কা তাকে এসিড ধোয়া দিয়ে ঘিরে ফেলে, কিন্তু এর কোনো প্রভাব হয় না। সবাই মিলিত হয়ে তাদের সর্বোচ্চ শক্তি ব্যবহার করে চেষ্টা করে, কিন্তু গ্রিসের কোনো এক চুলও নড়ে না। গ্রিস বলে তারা সবাই তার সমকক্ষ না, আর সে থেরিয়নের উপরে হামলা করতে যায়, কিন্তু ডাগাস তার মাঝখানে এসে বাধা দেয়। গ্রিস পুনরায় আক্রমণের জন্য প্রস্তুত হয়, কিন্তু তার হাত হঠাৎ জমে যায় আর ভেঙে টুকরো হয়ে যায়। সে বিস্মিত হয় এটা কি হলো। থেরিয়ন এক্সপ্লেন করে সে তার আইস ম্যাজিক দিয়ে গ্রিসের হাত ফ্রিজ করে দিয়েছে, আর লয়েড প্রকাশ করে যে সে এমন একটি স্পেল ব্যবহার করেছে যা ব্যথা দেয় না। সে বলে গ্রিসেন বানা আর আর্মার শুধু তাদের উপরে কাজ করে যাদের সে দেখতে পারে। সে এটি বুঝতে পারে তখন যখন সে দেখে থেরিয়ন তার শিল্ড ব্লক করে দিয়েছে, তখনও তার চুল ফ্রিজ হয়ে গেছে কোল এনার্জির কারণে। লয়েড জানায় তাদের অ্যাটাক তো শুধু ডিস্ট্রাকশন ছিল, কিন্তু থেরিয়ন তার হাত ঝুমিয়ে দেয়, আর সে বলে গ্রিস তাদের টিম ওয়ার্কের সামনে কিছুই না। গ্রিস আবার ল্যাবে পালাতে থাকে আর মিশেলকে বলে মনস্টারকে রিভিল করতে, কিন্তু মিশেল তাকে বলে যে সে এখনো প্রস্তুত না, কারণ এটি শুধু ইনসেন্ট মানা দিয়ে শুরু হয়েছে। আর তখন থেরিয়ন আর বাকি সবাই সেখানে আসে, আর থেরিয়ন বলে ক্লিয়ারকে ছেড়ে দেয়। গ্রিস মনস্টারদের মুক্ত করে দেয়, কিন্তু একটা বড় মনস্টার তাকে ধরে রাখে, আর গ্রিস সাহায্যের জন্য চিল্লাতে থাকে। মিশেল দেখে মনস্টার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, কিন্তু সে মনে করে এখন তাদের প্রতিক্রিয়া পরীক্ষা করার জন্য সঠিক সময়। সে তার ডিভাইস ব্যবহার করে একটি অদ্ভুত শব্দের সৃষ্টি করে যা মনস্টারদের শান্ত করে দেয়। থেরিয়ন দ্রুত ক্লিয়ারের কাছে যায় আর তাকে মুক্ত করে। গ্রিস রাগে ফেটে পড়ে কারণ ক্লিয়ার বেরিয়ে যাচ্ছে, কিন্তু মিশেল বলে পরীক্ষা এখনো শেষ হয় না। সে মনস্টারদের লর্ডের পার্টির বিরুদ্ধে লড়াই করতে কন্ট্রোল করে। ক্লিয়ার তার ইনসেন্ট ম্যাজিক ব্যবহার করে এবং একটি গান গায় যা মনস্টারদের শান্ত করে দেয়। আর মিশেল দেখে যে তারা খুব মজায় আছে, তখন সে ভাবে এটা রেকর্ড করতে হবে, কিন্তু হঠাৎ শিপ কাঁপতে শুরু করে। মিশেল হতবাক হয় যে কি হলো। গ্রিস ভুল করে পাওয়ার সোর্সকে স্পর্শ করে, যার ফলে সে কন্ট্রোল হারিয়ে ফেলে। আর মিশেল বুঝতে পারে ক্লিয়ারের ইনসেন্ট ম্যাজিক ডিমন কিং এর রাগকে অস্থির করে দিয়েছে। সে ভয় পায় যে এটা আবার ফেটে না যায়, এই জন্য সে ওটা পাওয়ার সোর্স থেকে সরিয়ে ফেলে। কিন্তু সে প্রয়াস হতে শুরু করে ইউবি প্রস্তুত হয় এই ঝটকা সহ্য করার জন্য, কিন্তু সে অনুভব করে যে শিপের কাঁপানো কোনো প্রভাব ফেলছে না, কারণ লয়েড গ্র্যাভিটি ম্যাজিক ব্যবহার করেছে। ঠিক তখনই গ্রিস অদ্ভুত ভাবে আচরণ করতে শুরু করে আর মিশেলকে বলে সে যেন তাকে লাইফ সোর্স দিয়ে দেয়। মিশেল মনে করে হয়তো ডিমন কিং একটি শক্তিশালী শরীর হচ্ছে, এই জন্য সে ওই টুকরো গ্রিসের দিকে ছড়ে দেয়, যার সঙ্গে সঙ্গে ডার্কনেসে গিলে ফেলে। আর সে সব মনস্টার গুলোকে অ্যাবজর্ব করে নেয়। এরপর এটি গ্রিসের শরীরের সঙ্গে মিশে যায়। আর তখন মিশেল এক্সাইটেড হয়ে যায় এটা দেখার জন্য যে এবার কি ধরনের ক্রিয়েচার জন্ম হবে। হঠাৎ একটি ঘৃণা ভয়ানক দেখতে মনস্টার সামনে আসে, আর লয়েড বুঝতে পারে এটি একটি কিমেরা। এটা এমন প্রাণী যেটাতে একই শরীরে অনেক প্রাণ থাকে। মিশেল মনে করে এটা অসাধারণ লাগছে, কিন্তু কিমেরার সঙ্গে সঙ্গে তাকেই মেরে ফেলে। তখন লয়েড এবং তার বন্ধুরা প্রস্তুত হয় তার সঙ্গে লড়ার জন্য। এরপর আমরা দেখি মার্লিনকে যে ক্যাসেলে উইলিয়ামকে দেখছে। লোয়েন বিস্মিত হয় যে সে
ভিতরে কিভাবে এসেছে, কারণ সে জানে উইলিয়াম ম্যাজিক ব্যবহার করতে পারে না, কিন্তু সে প্রকাশ করে যে সে পোষণ ব্যবহার করে গার্ডকে ঘুম পাড়িয়ে দিয়েছে। মার্লিন বুঝতে পারে যে তার কাছে অবশ্য কোনো জরুরি তথ্য আছে, নাহলে সে ক্যাসেল ভেঙে তাকে খুঁজতে আসতো না। এই জন্য সে লোয়েনকে বলে তোমার ল্যাব ব্যবহার করতে দাও। এদিকে লয়েড তার সাপোর্ট ম্যাজিক ব্যবহার করে ডাগাসকে বাফ করে, যা কিমেরার আক্রমণকে থামায়, কিন্তু সে বলে সে অনেক সময় টিকতে পারবে না। আর সবাই তখন অনুভব করে যে শিব নিচে পড়ছে। কিমেরা এক্সিটকে ব্লক করে দেয়, আর তখন থেরিয়ন তার সাথে লড়াইয়ের জন্য প্রস্তুত হয়, কিন্তু ক্লেয়ার তাকে থামায়, কারণ সে চায় না যে মনস্টারে আঘাত লাগুক। তখন ইউবে আর ক্রস তার উপরে আক্রমণ শুরু করে, কিন্তু সে তার উইন আর ফ্লেম দিয়ে নিজেকে রক্ষা করে। আর যখন সে মাটিতে পড়তে যাচ্ছিল তখনও সবাই ল্যাবে আটকা পড়ে আছে, আর লয়েড চিন্তিত হয় যে হয়তো সে জীবিতভাবে বের হতে পারবে না। সিলেদা তার ম্যাজিক ব্যবহার করে কিমেরার উপরে ব্লাস্ট করার চেষ্টা করে, কিন্তু কিমেরা ওটা সহজেই থামিয়ে দেয়। সবাই ভাবতে শুরু করে এবার কি করা উচিত। লয়েডে একটি বুদ্ধি আসে এবং সবাইকে বলে একটি সাইডে দাঁড়াতে। আর যখনই সে তার গ্র্যাভিটি ম্যাজিক বাতিল করে, সে ব্যালেন্স হারায় আর কিমেরা একপাশে পড়ে যায়। সবাই সেই সুযোগে বাইরে বেরিয়ে আসে, কিন্তু কিমেরা তাদের পিছনে ধাওয়া করে আর একটা হামলা করে। এর কারণে সবাই জাহাজ থেকে জাম্প করে। থেরিয়ন তার বরফ দিয়ে একটি প্ল্যাটফর্ম তৈরি করে, আর সিলিকা লয়েডের থেকে তার ম্যাজিক বাফ করায়, যার ফলে তাদের গতি ধীর হয়ে যায় এবং তারা মাটিতে সহজে পৌঁছায়। লয়েড সিলিকার প্রশংসা করে যে সে সবাইকে বাঁচিয়েছে, কিন্তু সিলিকা তাকে ধন্যবাদ জানায়। লয়েড তখন বলে সে খুব বেশি কিছু করেনি, কারণ সে তো শুধু তার এনশানমেন্ট ম্যাজিক ব্যবহার করেছিল। কিন্তু সবার এটা ফানি লাগে যে সবসময় সে এমনটাই ভাবে। থেরিয়ন ভাবে যে সে সবসময় একাই লড়াই করে আসছে এবং মনে করতো গ্রুপে থাকা দুর্বলদের জন্য। কিন্তু লয়েড আর বাকি সবাইকে দেখে তার মনোভাব পরিবর্তন হতে শুরু করে। শিপ নিজে ক্র্যাশ হয়ে যার একটি বিস্ফোরণ ঘটে। ক্লেয়ারের মনস্টারের জন্য খারাপ লাগে, কিন্তু হঠাৎ সে আগুন থেকে বেরিয়ে আসে এবং আগের চেয়েও শক্তিশালী মনে হচ্ছে। তখন লয়েড সবাইকে বলে যে জঙ্গলের দিকে পালাও। তখন আমরা দেখি মার্লিন আর উইলিয়াম হঠাৎ এখানে চলে আসে, আর তার সার্চ ম্যাজিক ইউজ করে লয়েডকে খুঁজছে। সবাই ভাবছে কিমেরা এত শক্তিশালী কিভাবে হয়ে গেছে। আর লয়েডের মিসাইলের কথা মনে পড়ে, সে ক্লিয়ারের এনশানমেন্ট ম্যাজিকের সাথে ম্যাচ করে ডিমন কিং এর শক্তি জাগিয়ে দিয়েছে। কিমেরা তাদের খুঁজতে থাকে, আর ইউবি ভাবতে থাকে হয়তো সে ক্লিয়ারের পিছনে লেগেছে, কারণ গ্রিস তার অংশ ছিল আর সে তার পিছনেই ছিল। থেরিয়ন বলে হয়তো তাকে মারতে হবে, কিন্তু ক্লিয়ারের প্রতিক্রিয়া দেখেছিল ভাবছে মনস্টারকে বাঁচানোর কোনো উপায় আছে কি। লয়েড পরামর্শ দেয় ক্লিয়ারকে আবার গান গাইতে দাও, যাতে তার ইচ্ছা সরাসরি মনস্টার লাস্ট সোর্সে পৌঁছায়। সবাই অবাক হয় যে সে কি বলছে, কিন্তু সে বলে যদি সে ক্লিয়ারের পাওয়ার বাড়িয়ে দেয় তাহলে হয়তো মনস্টার নর্মাল হয়ে যাবে। ক্লিয়ার এটাতে রাজি হওয়ার যখন প্ল্যান অনুযায়ী তারা ট্রাই করতে শুরু করে, হঠাৎ তাদের মার্লিন থামায়। সে লয়েডকে বকতে থাকে এনশিয়েন্ট ম্যাজিকের সঙ্গে খেলো না, এটি বিপজ্জনক হবে। কিন্তু লয়েড বলে যদি সে ক্লিয়ারের সঙ্গে মিলে কাজ করে তাহলে এটি সম্ভব। মার্লিন তাকে মনে করিয়ে দেয় যে অতিরিক্ত কনফিডেন্স দেখিও না, কিন্তু লয়েড বলে সে ভেবেছে এবং তার বন্ধুদের কারণে বুঝেছে সে কি করতে পারবে। সবাইকে কিমেরার সাথে লড়াই করতে হচ্ছে, আর মার্লিন আশা করে যে যেহেতু লয়েড শুধু ক্লিয়ারের ম্যাজিকের সাপোর্ট করছে, তাই কোনোভাবে সে ভয়ানক দুর্ঘটনা আবার না হয়। থেরিয়ন কিমেরাকে তার বরফ দিয়ে ভিজিয়ে রাখে, আর লয়েড জাম্প করে ক্লিয়ারকে সিগন্যাল দেয়। তখন ক্লিয়ার তার গান শুরু করে, লয়েড তার ম্যাজিকের শক্তি বাড়ায় এবং এটি কাজ করতে শুরু করে। মনস্টার কিমেরার শরীর থেকে আলাদা হয়ে যায়, কিন্তু হঠাৎ লয়েডের উপরে একটি কালো হোল পড়ে এবং সেটা তাকে টেনে নেয়। সে নিজেকে একটি সাদা জায়গায় পায় এবং ভাবতে থাকে এটি কি হচ্ছে। একটি কণ্ঠস্বর তাকে জানায় যে তার শরীর এবং আত্মা আলাদা হয়ে যাচ্ছে। লয়েড ভাবতে থাকে এটা কি এনশানমেন্ট ম্যাজিকের কারণে হচ্ছে। বাইরে থাকা সবাই সেই কণ্ঠস্বর শুনে। কণ্ঠস্বর বলে এটি ছিল কেবল প্রাচীন মানুষের ক্ষমতা, যাদের খুব উচ্চমানের মস্তিষ্ক ছিল। তারা পৃথিবীর ম্যাজিককে নিজের ইচ্ছা অনুযায়ী পরিবর্তন করতে পারত। আর মার্লিন বুঝে যায় যে এই আওয়াজ সাইবিলের। সাইবিল জানে যে প্রাচীন লোকদের সেই ক্ষমতার কারণে এমন ম্যাজিক তৈরি হয়েছিল যা জীবন এবং মৃত্যুর প্রভাবকে পরিবর্তন করতে পারে। কিন্তু এই শক্তি পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল এবং ধ্বংসের কারণ হয়েছিল। আর তারা নিজেদের ক্ষমতায় ভয় পেয়েছিল, তাই তারা প্রতিজ্ঞা করেছিল এই শক্তি কখনো ব্যবহার করা হবে না। তবে তারা এটাও ভেবেছিল ভবিষ্যতে হয়তো এটার প্রয়োজন হতে পারে, তাই তারা এমন একজনকে তৈরি করেছিল যে এনশিয়েন্ট ম্যাজিককে নিজের ভিতরে রাখতে পারে, যাতে কেউ এই শক্তি পাওয়ার চেষ্টা না করে, কারণ এই শক্তি কেবল উত্তরাধিকারের মাধ্যমে পাওয়া যেতে পারে। তারা একটি স্পেলও বানিয়েছিল যা যে কেউ নিয়ম না মেনে এনশিয়েন্ট ম্যাজিক ইউজ করলে তাকে ধ্বংস করে দিতে পারত। লয়েড মনে করে কেউ তো ছিল যে আগে এটি ব্যবহার করেছিল। তখন সাইবিল বলে যে সে এটি ব্যবহার করেছিল ডিমন কিং এর বিরুদ্ধে যুদ্ধের সময়। তারা ডিমন কিংকে হারিয়েছিল, কিন্তু যখন তাদের মনোযোগ সরে যায় ডিমন কিং সুযোগ পেয়ে নিজেকে ধ্বংস করে দেয় এবং তার চারপাশে সবাইকে মেরে ফেলে। তখন সাইবিল তার জীবনের দাম দিয়ে এনশিয়েন্ট ম্যাজিক ইউজ করে জীবন আর মৃত্যুকে ভেঙে দেয় এবং সবাইকে পুনর্জীবিত করে। তখন টেলিপোর্ট ধীরে ধীরে বন্ধ করতে শুরু করে, কিন্তু সাইবিল লয়েডকে জানায় যে এখনো তার কাছে বের হওয়ার একটি সুযোগ আছে। লয়েড হঠাৎ তার বন্ধুদের সঙ্গে কাটানো সময়ের কথা ভাবতে থাকে। তার বন্ধুদের কণ্ঠস্বর তাকে ডাকে যে ফিরে আসো। সে তাদের কণ্ঠস্বরের পিছনে যায়, কিন্তু হোল বন্ধ হয়ে যাচ্ছে। সবাই তাকে বলে হাল ছাড়ো না। আর হঠাৎ সে তাদের পিছনে উপস্থিত হয়। সবাই তাকে দেখে আনন্দিত হয়, আর মার্লিন সাইবিলের কৃতজ্ঞতা আদায় করে যা সে করেছে তার জন্য। এরপরে ইউবি বিশ্বাস করতে পারে না যে লয়েডের মাস্টার আসলে গ্রেট মার্লিন ছিলেন, আর এখন সবাই বুঝতে পারে যে সে সবসময় নিজের তুলনা তার সাথে কেন করতো। ক্লিয়ার সবাইকে ধন্যবাদ জানায়, আর রাজা তাদের পুরস্কৃত করে। যখন সবাই তাদের সফরের কথা মনে করে, হঠাৎ লয়েডের সুগন্ধ
মধ্যে অনুভব করে। সে বলে তার সেন একদম মার্লিনের মতো। সে লক্ষ্য করে যে তার ম্যাজিক কন্ট্রোল মার্লিনের লেভেলের, আর সবাই তাকে দেখে বিস্মিত হয়। মার্লিন তখন লয়েডকে জিজ্ঞেস করে, তুমি কি আমার সঙ্গে আবার ফিরে আসবে? সবাই চিন্তিত হয়, কিন্তু লয়েড বলে সে তার পার্টির সঙ্গে থাকতে চায়। লয়েড বলে সে একদম মার্লিনের মতো হয়েছে। কিন্তু যখন লয়েড তার অতীত মনে করে তখন মনে হয় এটি কোনো প্রশংসা না। এরপর আমরা দেখি যে তারা রাজা থেকে একটি বড় বাড়ি পায়। ডাগাস মনে করে তারা সবকিছু লয়েডের কারণে ম্যানেজ করেছে, কিন্তু লয়েড এখনো ভাবছে সে যথেষ্ট ভালো না। কারো বিশ্বাস হয় না এই পাগল বাচ্চা এটাই ভাবছে, কিন্তু সে বুঝতে পারে লয়েড সবসময় এভাবেই থাকবে। আর সবাই এখন তাদের পরবর্তী অ্যাডভেঞ্চারের জন্য এক্সাইটেড হয়। তো গাইস, ফাইনালি এটা সিজন 1 এর গল্প শেষ। এখন পরবর্তী সিজন কখন আসবে তা তো জানি না, কিন্তু পরবর্তী যে ভিডিওটা আসবে সেটা অবশ্যই তোমাদের পছন্দ হবে। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর লাইক করতে তো ভুলবে না। তো আজকের জন্য সবাইকে টেক কেয়ার, বাবা, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।